মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রীতি। তার মনে হচ্ছে এখনই সে পরপারের অধিবাসী হয়ে যাবে, কিন্তু এই দুনিয়া সে ছাড়তে চায় না। তার যে অনেক স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে। এমন সময় ডক্টর আরিয়ান এসে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন বিপদমুক্ত। আপনাকে উনি যদি সময় মতো নিয়ে না আসতো, আপনি আর হয়তো দুনিয়ার আলো দেখতে পেতেন না। প্রীতি আশ্চর্যান্বিত হয়ে বলল, উনি মানে কে? কার কথা বলছেন আপনি? আরে যেই ছেলেটা আপনাকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে, আমি তার কথা বলছি। প্রীতির তো কিছুই মাথায় ঢুকছে না। তবে তার এইটুকু খেয়াল আছে কেউ একজন তাকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে। সে গাড়ি ড্রাইভ করার সময় কন্ট্রোল হারিয়ে ফেলে, ফলে সে গাড়ি নিয়ে গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। আচ্ছা, আপনি বেডে শুয়ে রেস্ট নিন, আমি আসছি। ডক্টর আরিয়ানি এটা বলে কেবিন থেকে বের হয়ে যায়। প্রীতির তো কিছুই ভালো লাগছে না। এখন সে বাসায় যাবে কি করে? এমন সময় আকাশ কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। এই যে, আপনি কেমন আছেন এখন? দেখতেই তো পারছেন কেমন আছি, আবার প্রশ্ন করছেন কেন? আরে বাবা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি জিজ্ঞেস করেছি। এমনি জিজ্ঞেস করবেন কেন? আর আপনি আমার কেবিনে কোন সাহসে প্রবেশ করেছেন? আরে ডক্টর বলল আপনি এখন বিপদমুক্ত, তাই আপনাকে দেখতে আসলাম। আর আমি সেই ছেলে যে আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। ও ডক্টর, তাহলে এত সময় আপনার কথাই বলছিল। আচ্ছা শুনেন, থ্যাংক ইউ আমাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসার জন্য। আর শোনেন, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবো আমি, আমাকে কিছু খেতে দিন। আচ্ছা ওয়েট, আমি এখনই ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসছি। অন্যদিকে প্রীতির বাবা মা তো টেনশনে শেষ। ওনাদের মেয়ে কোথায় চলে গেল? সেই সকালে বের হয়েছে, এখনো বাড়ি ফিরছে না। প্রীতির আম্মু তো কেঁদে কেটে চোখ লাল বানিয়ে ফেলেছে। বারবার বলছেন, এই প্রীতির আব্বু, আমার মেয়ে কোথায়? সে এখন আসছে না কেন? প্রীতির আব্বু চুপ করে আছে। ওনার মাথায়ও যেন কিছু ঢুকছে না। মেয়েটা তো এত সময় কখনো বাহিরে থাকে না, কিন্তু আজ কি হয়েছে যে এখনো বাড়ি ফিরছে না? দুপুর পেরিয়ে বিকেল হতে চলল। না, এভাবে আর বসে থাকলে চলবে না। তিনি লোক লাগিয়ে দেয় প্রীতির খোঁজ করার জন্য। অন্যদিকে আকাশ কি নাস্তা নিয়ে যাবে ওনার জন্য, ওর তো মাথায় কিছুই কাজ করছে না। পকেটেও টাকা নাই, আছে মাত্র 30 টাকা। এটা দিয়ে কি হবে? সে নিজেও তো না খেয়ে আছে। দূর, আমার যা হবে হোক, ওনার জন্য এই টাকা দিয়ে কিছু কিনে নিয়ে যাই। এই যে দোকানদার মামা, হ্যাঁ মামা বলেন। ছোট একটা পাউরুটির প্যাকেট আর 2টা কলা দিন। দোকানদার আকাশের কথা মতো 1 প্যাকেট পাউরুটি আর 2টা কলা মিলিয়ে একটা প্যাকেট করে দেয়। সে নাস্তাগুলো নিয়ে আবার হসপিটালের কেবিনে ফিরে আসে। নাস্তার প্যাকেটটা প্রীতির দিকে এগিয়ে দিয়ে, এই যে নিন, এগুলো খেয়ে নিন। নাস্তার প্যাকেটটা খুলে তো প্রীতির মেজাজ খারাপ হয়ে যায়। রাগী স্বরে জিজ্ঞেস করে, এই যে এগুলো কি? কেন? পাউরুটি আর কলা। এই ছোট লোক, এগুলো কোনো খাবার? হ্যাঁ, তুই আমার জন্য এগুলো কি নিয়ে এসেছিস? এইসব পাউরুটি আর কলা তো আমার বাসার পোষা কুকুরগুলোকেও খেতে দেয় না, আর তুই আমার জন্য এইসব নিয়ে এসেছিস? কথাটা বলে খাবারের প্যাকেটটা আকাশের মুখের উপর ছুঁড়ে মারে প্রীতি। তারপর আবার বলে, যা, আমি এগুলো খাবো না, আমার জন্য ভালো কিছু নিয়ে আয়। আমার কাছে তো আর টাকা নেই, 30 টাকা ছিল শুধু, তা দিয়ে আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই ছোট লোক, টাকা নাই কেন? না ইচ্ছে করে খরচ করছিস না? শোন, তোর টাকা আমি দিয়ে দেব, যা গিয়ে আমার জন্য ভালো কিছু নিয়ে আয়। সত্যি আমার কাছে কোনো টাকা নেই। এই কুত্তার বাদ, তোর কত বড় সাহস? তুই আমার মুখের উপর কথা বলিস? আমি এত কিছু শুনতে চাই না। তুই এখন আমার জন্য খাবার নিয়ে আসবি, সেটা যেখান থেকেই হোক। আমি জানি না, আমার খিদে পেয়েছে, আমি খাবার খাবো। যা এখন আমার চোখের সামনে থেকে। আকাশ কি করবে কিছুই তো মাথায় কাজ করছে না। আসলো উপকার করতে, কিন্তু এখানে এসে সে উল্টো ফেসে গেছে। অপমানিত হতে হচ্ছে তাকে। তার কাছে আর একটা টাকাও অবশিষ্ট বাকি নেই। কি করবে সে? পরে হঠাৎ মাথায় কাজ করে তার তো একটা ফোন আছে। সে কেবিন থেকে বের হয়ে ডক্টরের কাছে যায়। ডক্টরকে বলে, ডক্টর সাহেব, আমার একটা ফোন আছে, সেটা আপনি রেখে দিন আর আমায় কিছু টাকা দিন। আমার রোগীর নাকি খিদে পেয়েছে, ওনার জন্য খাবার নিয়ে যেতে হবে। পরে আপনাকে টাকা দিয়ে আমি আমার ফোন নিয়ে যাব। আল্লাহ, প্লিজ এইভাবে বলবেন না। আপনার ফোন আপনার কাছে রেখে দিন, আর এই যে নেন টাকা। 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে, এটা দিয়ে ওনাকে ভালো কিছু কিনে খাওয়ান। আকাশের শরম লাগছে ডক্টর থেকে টাকা নিতে, কিন্তু কি করবে সেও যে নিরুপায়।
প্রীতি যে বলেছে ভালো কিছু খাবার নিয়ে যেতে, না হয় আবার কথা শোনাবে তাকে। সে লাজ শরমের মাথা খেয়ে ডক্টরের কাছ থেকে টাকাটা নিয়ে প্রীতির জন্য ভালো কিছু খাবার নিয়ে যায়। আর ভাগ্যিস সরকারি হসপিটাল বলে বেঁচে গেছে, না হয়তো বিলটাও তার পরিশোধ করতে হতো। এই যে নিন আপনার ভালো খাবার। এই ছোট লোক, খাবারগুলো আমাকে দিচ্ছিস কেন? আমি কি নিজ হাতে খাবো নাকি? তাহলে তুই আমাকে খাইয়ে দিবি, আমি নিজ হাতে খেতে পারি না। আকাশ কি বলবে? তার মাথার মধ্যে কিছুই যেন কাজ করছে না। কারণ যে মেয়ে ছোট লোক বলে নিন্দা করছে আকাশকে, সেই মেয়েই বলছে ওকে খাইয়ে দিতে। ভাই রে, আজীব ক্যারেক্টার মেয়েদের। কখন কোন ভূত চাপে মাথার মধ্যে কিছুই বুঝে আসে না। ছোট লোক বলে আবার তার হাতে খেতেও চায়। বাদ দিয়ে সেসব কথা, হাতটা ধুয়ে প্রীতিকে খাইয়ে দিচ্ছে আকাশ। প্রীতি একদম ছোট বাচ্চাদের মতো করে হেলে দুলে খাবার খাচ্ছে, আর ঠিক মতো খেতেও পারছে না। মুখের আশেপাশে ভরিয়ে ফেলেছে। ওর এই অবস্থা দেখে আকাশ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মনে মনে আকাশ বলে, আল্লাহ, একদম বাচ্চা মেয়ের মতো মন মানসিকতা ওনার মধ্যে। এই যে আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে। প্রীতিকে খাইয়ে দিয়ে অবশিষ্ট কিছু খাবার বেঁচে গিয়েছে, সেগুলো নিজে খেয়ে নিল। কি করবে, সেই সকাল থেকে তো সে নিজেও না খেয়ে আছে। পেটে আর বাধা মানছিল না, তাই প্রীতির ঝুটা খাবারগুলোই নিজে খেয়ে নিল। এই যে আমি ঘুমাবো। হ্যাঁ ঘুমান, আপনাকে বারণ করেছে কে? আমি একা ঘুমাতে পারি না, আমার একা ঘুমোতে ভয় করে। আপনিও আমার সাথে ঘুমাবেন? আল্লাহ, পাগল হয়ে যাব আমি। খানিকক্ষণ পর পর মুখের বলি বদলাই, কিছুক্ষণ আপনি বলছে আবার কিছুক্ষণ তুই। মনে মনে বলল আকাশ, তবে মুখে বলল, না, আমি এখন ঘুমাবো না, আপনি ঘুমান। এই কুত্তা, একদম আমার মুখের উপর কথা বলবি না। আমি যে বলেছি না, আমার সাথে তোরও ঘুমাতে হবে। আমি একা ঘুমোতে ভয় পাই। রাগান্বিত কণ্ঠে বলল প্রীতি। আল্লাহ, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আচ্ছা ঘুমাচ্ছি, আপনি একটু ওয়েট করুন, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। আমার একা থাকতে ভয় করে। আচ্ছা ঠিক আছে। তারপর সে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে গিয়ে আকাশ ভাবছে, এ কার পাল্লায় পড়লাম আমি? তবে একটা জিনিস ফিল করেছি, ওনাকে দেখলে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করে। মনে হয় ওনার রূপের ঝলক আমার কলিজাকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, এক দেখাতেই মনের মধ্যে জায়গা করে ফেলেছে। কিন্তু আফসোস, আমার মনের কথাগুলো মনেই থেকে যাবে। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিল। তারপর কেবিনে গিয়ে দেখে প্রীতি ওর অপেক্ষায় বসে আছে। আকাশ যাওয়ার সাথে সাথে তাকে টান দিয়ে ওরা একদম কাছে নিয়ে গেল। আকাশ তো অবাক, কি করছে কি প্রীতি? পাগল টাগল হয়ে গেল নাকি আবার? এমনিতে তো ছেলেটা ঝটকা খেলো, এরপর প্রীতি যা করলো তাতে তো আরো বড় শখ খেলো। প্রীতি ওকে একদম ঝাপটে ধরে তার বুকে মুখ গুজে দিয়ে শুয়ে পড়েছে। কি বলবে ভেবে পাচ্ছে না আকাশ। চোখগুলো জাস্ট বড় বড় হয়ে আছে। কিন্তু অবশ্য ভালোও লাগছে প্রীতির কর্মকাণ্ড দেখে। মনে বেফাস একটা স্বপ্ন জেগে বসেছে তার। ইস, উনি যদি আমার স্বপ্নের রানী হতো, উনি যদি আমার জীবনসঙ্গী হতো, তাহলে এভাবেই সারা জীবন নিজের বুকের সাথে জড়িয়ে ধরে থাকতে পারতাম। আনমনে বলল আকাশ। তারপর প্রীতিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপনাকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। আমিও কি আপনাকে জড়িয়ে ধরবো? জড়িয়ে ধরলে ধরতে পারেন, একদম উল্টাপাল্টা মতলব মাথায় আনবেন না। প্রীতিকে কে বুঝাবে যে আকাশের মাথায় অলরেডি শয়তান চেপে বসেছে। জেগে জেগে ওকে বউ বানানোর স্বপ্ন দেখছে সে। তবুও বলল, আচ্ছা এমন কোনো ধরনের উল্টোপাল্টা চিন্তা মাথায় আনবো না। তারপর প্রীতিকে জড়িয়ে ধরে আকাশ। প্রীতি চুপচাপ একদম ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে আকাশের বুকের মধ্যে মাথা গুঁজে দিয়েই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে প্রীতির বাবা মা তো পাগল পাগল হয়ে গেছে। রাত হয়ে গেছে, এখনো মেয়ে বাড়ি ফিরছে না। আবার খোঁজ নেওয়ার জন্য লোকও লাগিয়েছে, তাদেরও কোনো ফোন আসছে না। ভোরে আকাশের ঘুম ভেঙে যায়। সে তো ঘুম থেকে উঠেই অবাক, মেয়েটা বিছানায় নাই, তার উপরে ফ্লোরটা পুরো রক্তে লাল হয়ে আছে। ভোরে আকাশের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে তো অবাক, মেয়েটা বিছানায় নেই, তার উপরে ফ্লোরটা পুরো রক্তে লাল হয়ে আছে। আকাশ মাথা চুলকাতে চুলকাতে বলল, মাথায় তো কিছুই কাজ করছে না, ফ্লোরে রক্ত কেন? তার উপরে মেয়েটা কোথায় গেল? বেড থেকে নেমে যেই না ফ্লোরে পা ফেললো, এমন সময় কারোর হাতের উপরে পাড়া পড়লো। থতমত খেয়ে গেল আকাশ। নিজেকে নিজে প্রশ্ন করলো, কার হাতের উপরে পাড়া দিয়েছি আমি? নজরটা নিচে ঘোরাতেই আকাশ দেখলো প্রীতি ফ্লোরের উপরে পড়ে আছে, শরীরটা বেডের ভিতরের সাইডে, আর হাতটা বাহিরে বেরিয়ে আছে। মাথায় যেখানে আঘাত পেয়েছিল প্রীতি, সেখান থেকে রক্ত বের হচ্ছে, আর সেই রক্তই পুরো ফ্লোরে গড়িয়েছে। আল্লাহ, এখন কি করব আমি? মেয়েটা কখন বেড থেকে পড়ে গেল? সে তো আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছে। আনমনে বলল আকাশ। প্রীতির কাছে ঝুঁকে আকাশ বলল,
এই যে শুনছেন? কোনো সাড়া শব্দ নেই, তাই আবার ডাক দিল, কিন্তু তাও সাড়া পেল না। এবার সে শিওর যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। মেয়েটাকে বেডের উপরে শুইয়ে দিয়ে সে দৌড়ে ডক্টর আরিয়ানের কেবিনে চলে যায়। মেয়েটি ব্যস্ত হয়ে বলে, ডক্টর, আমার পেশেন্টের কি জানি হয়েছে। রাতে কেবিনের বেডে ঘুমিয়েছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্লোরের উপরে পড়ে আছে, আর মাথার ক্ষত জায়গাটা থেকে রক্ত বের হয়ে পুরো ফ্লোর লাল হয়ে গিয়েছে। প্লিজ একটু আসুন। আচ্ছা চলুন চলুন, কি বলছেন? কিভাবে হলো এমনটা? এমনিতেই মাথায় আঘাত পেয়েছে, তার উপরে যদি আবার প্রেশার পড়ে সেটার উপরে, তাহলে রোগীর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ডক্টর প্লিজ এভাবে বলবেন না, আপনি একটু দেখুন। ডক্টর আরিয়ান কেবিনে গিয়ে মেয়েটার কি হয়েছে সেটা দেখছে। আকাশ সাথেই দাঁড়িয়ে আছে, টেনশনে তার মাথা কাজ করছে না। তারপর ডক্টর আরিয়ান বলে, দেখুন, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। উনি আবার মাথায় আঘাত পেয়েছে, তার উপরে ক্ষতটা থেকে প্রচুর ব্লিডিং হয়েছে। এখন ওনার রক্তের প্রয়োজন, না হলে রোগী রক্তশূন্যতায় মারাও যেতে পারে। ডক্টর আরিয়ানের কথা শুনে থ হয়ে গেল আকাশ। ডক্টর আবার বলল, আমি রক্তের গ্রুপ চেক করে আপনাকে জানাচ্ছি, আপনি রক্তের ব্যবস্থা করুন। কথাটা বলে ডক্টর আরিয়ান কেবিন থেকে বের হয়ে যায়, আর আকাশ সেখানেই ত হয়ে দাঁড়িয়ে থাকে। একটু পর একজন নার্স এসে ব্লাড স্যাম্পল বলে যায়, এই পজিটিভ রক্ত লাগবে, 3 ব্যাগ রক্ত লাগবে। এত রক্ত কোথা থেকে ম্যানেজ করবে আকাশ? তখনই তার মাথায় আসে তার রক্তের গ্রুপও সেম। সিদ্ধান্ত নেয় সে রক্ত দেবে। যেভাবে সেই কাজ, ডক্টরের কাছে গিয়ে আকাশ বলল, আমার রক্তের গ্রুপ সেম, আমি রক্ত দিব। আপনি দিবেন বুঝলাম, কিন্তু 3 ব্যাগ রক্ত আপনি একা কিভাবে দিবেন? আরেকজন দরকার পড়বে। প্লিজ ডক্টর, সমস্যা নেই, আমি একাই দিব 3 ব্যাগ রক্ত। আপনি কি সিরিয়াস? হ্যাঁ ডক্টর, আমি সিরিয়াস। আমার যা হবে সেটা পরে দেখা যাবে। 3 ব্যাগ না, শুধু আপনার যত রক্তের দরকার হয় আমার শরীর থেকে নিন। ওকে, আপনি আমার সাথে আসুন। 3 ব্যাগ রক্ত একাই দিল আকাশ। মাথাটা ঝিমঝিম করছে তার। ডক্টর আরিয়ান তাকে বলেছে কিছু সময় একটা জায়গায় বসে রেস্ট করতে, কিন্তু তার মন অস্থির হয়ে আছে প্রীতির কখন জ্ঞান ফিরবে। অচেনা একটা মানুষ, তাও মনটা প্রীতিকে নিয়ে বারবার মাখামাখি করছে, তাই স্থির থাকতে পারল না। তাই কেবিনে ডক্টর আরিয়ানের সাথে চলে গেল সে নিজেই। ডক্টর আরিয়ান মেয়েটাকে চেক আপ করছে। তিনি বললেন, আচ্ছা শুনুন, একদম টেনশন করবেন না, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘন্টা 5-এর মধ্যে জ্ঞান ফিরে আসবে। ডক্টর আরিয়ানের কথা শোনার আর সময় পায়নি আকাশ। তার আগেই মাথা ঘুরে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। একে তো রক্ত দিয়েছে, তার উপরে দৌড়াদৌড়ি করছে। ও শিট, ওনাকে বলেছিলাম একটা জায়গায় বসে কিছুক্ষণ রেস্ট করতে, কিন্তু উনি তা করেননি। 3 ব্যাগ রক্ত দেওয়া একজন ব্যক্তি, সেটা কি যেমন তেমন কথা নাকি? এই যে মরিয়ম, আপনি আমার সাথে একটু হাত লাগান ওনাকে ফ্লোর থেকে উপরে তুলতে। মরিয়ম হসপিটালই একজন নার্স। আকাশকে বেডে তুলে ডাক্তার মরিয়মকে উদ্দেশ্য করে বলল, আপনি এখন কন্টিনিউ এই কেবিনে থাকবেন, বাকি কোনো কেবিনে যাওয়ার দরকার নেই, কারণ রোগীর সাথে যিনি ছিলেন তিনিও এখন রোগী হয়ে গিয়েছে। ওনাদের দেখাশোনা করার জন্য একজন মানুষ স্টিল দরকার। জ্ঞান ফেরার পর চোখ খুলে আকাশকে দেখলো প্রীতি তার মাথার পাশে বসে কান্না করছে, কিন্তু কেন? অন্যদিকে নার্স প্রীতিকে বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শোয়া থেকে উঠে বসলো আকাশ। আকাশের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে প্রীতি বলল, এই যে এখন কেমন লাগছে আপনার? কথাটা বলেই প্রীতি জড়িয়ে ধরলো আকাশকে। আকাশ আর উত্তর দেবার সুযোগ পেল না। থমথমে কণ্ঠে সে বলল, কেন, কেমন লাগবে আমার? আর কি হয়েছিল আমার? নার্স বলে উঠল, আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছেন। সকালবেলায় রোগীকে রক্ত দিয়ে এসে 6 ঘন্টা যাবৎ আপনার জ্ঞান ছিল না। তখনই সকালের কথা মনে পড়লো আকাশের। আল্লাহ, কি বলছে সবাই এসব? তার তো কিছুই মনে নেই। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 2টা বাজে। তার মানে সত্যিই 6 ঘন্টা তার জ্ঞান ছিল না। আর মেয়েটার জ্ঞান বা কখন ফিরলো? প্রীতি তখন আকাশকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই যে আপনি কান্না করছেন কেন? এই কুত্তা, তোকে এত ব্যাগ রক্ত দিতে কে বলেছে? আর তোর যদি কিছু হয়ে যেত আমায় খাইয়ে দিত কে? আমার সাথে ঘুমাতো কে? আমার আব্বু আম্মু তো কেউ এখন নাই। এখন তো তুই আমার সব। যখন জ্ঞান ফিরেছে তখন নার্স বলল তুই আমায় 3 ব্যাগ রক্ত দিয়েছিস। তাই নাকি? তোর মাথায় চক্কর এসেছে। এই তুই এমনটা কেন করতে গেলি? হ্যাঁ, এই যে প্লিজ আপনি একটু শান্ত হন। এমনিতে আপনার মাথায় আঘাত লেগেছে, বেশি চিৎকার চেঁচামেচি করলে আপনার ক্ষতি হবে। আর আমাকে নিয়ে টেনশন করবেন না একদম, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, আর চাচাবো না, কিন্তু আচ্ছা ওয়েট, আমি বাহির থেকে খাবার নিয়ে আসছি। উঠে ফ্রেশ হয়ে নিল আকাশ। পরে হসপিটালের ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে কেবিনে ফিরে আসলো।
আর মনে মনে ডক্টরকে থ্যাঙ্কস জানালো। ভাগ্যিস তিনি আকাশকে কিছু টাকা দিয়েছিল, না হয় কি যে করতো আল্লাহ জানেন। কেবিনে ফিরে গিয়ে সে প্রীতিকে খাইয়ে দিল, তারপর নিজেও খেয়ে নিল। এভাবে আরও 3 দিন হসপিটালে ছিল তারা। মেয়েটার সমস্ত দেখাশোনা আকাশ একা করেছে, কোনো কমতি রাখেনি। এই 3 দিন রাতের বেলায় মেয়েটা তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছে। আজ রিলিজ দিয়ে দিয়েছে ডক্টর, তাই প্রীতিকে তার আপন বাসস্থানে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু আকাশের মনটা যেন মানছেই না। এই কয়েকটা দিন তার কাছে কয়েক হাজার বছর লেগেছে। এই 3টা দিনের সমস্ত স্মৃতি তার মনের মধ্যে একদম গেঁথে গিয়েছে। ভালোবেসে ফেলেছে সে প্রীতিকে এই কয়েকটা দিনে, কিন্তু বলার সাহস করতে পারছে না। আর তাছাড়া আজ সে চলে যাবে, আর কখনো হয়তো তাকে দেখতে পাবে না আকাশ। সারা জীবন প্রীতিকে ঘিরে ভালোবাসা নামক অনুভূতিটা নিয়েই বেঁচে থাকবে সে। এসব ভাবছে আর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এই যে কোথায় আপনি? আমায় কখন দিয়ে আসবেন আমার বাড়িতে? চোখটা মুছে নিল আকাশ, যাতে করে চোখের পানিগুলো না দেখতে পায় প্রীতি। তারপর বলল, এই তো, এখনই চলুন। তারপর মেয়েটাকে নিয়ে রওনা দিল ওর বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, অবশ্যই। আপনি না অনেক ভালো একটা মানুষ। আপনার মতো মানুষের তুলনা হয় না। কত পাগলামো করেছি আপনার সাথে, কিন্তু আপনি কিছুই বলেননি। নিজের হাতে খাইয়ে দিয়েছেন, রাতে আপনাকে সাথে নিয়ে ঘুমিয়েছি। এগুলো সারাটা জীবন আমার মনে থাকবে। আর আমায় ক্ষমা করে দিবেন, অনেক সময় রেগে গিয়ে তুই তুকারিও করেছি। আরে না, কি বলছেন এসব? আপনার উপরে কোনো রাগ নেই আমার। একটা মানুষের উপকার করতে পেরেছি, এতেই আমি খুশি। আর আমারও আপনাকে ঘিরে সমস্ত স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। মেয়েটা আকাশের কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে আকাশ আনমনে বলল, ধুর, বেফাস, এটা কি বলে ফেললাম। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম প্রীতি, আপনার? আমার নাম আকাশ। দুজনে কথা বলতে বলতে গন্তব্যে চলে আসে। ভেতর থেকে বারবার কলিজাটা খালি মোচড় দিচ্ছে আকাশের। আর হয়তো মেয়েটাকে দেখতে পাবে না সে। গাড়ির আওয়াজ শুনতে পেয়ে অনেকগুলো মানুষ বাসার ভেতর থেকে বেরিয়ে আসে। প্রীতিকে দেখতে পেয়ে সবাই তো মহা খুশি। একজন এসে প্রীতিকে জড়িয়ে ধরে বলল, মা আমার, কোথায় চলে গিয়েছিলি আমাদের ছেড়ে তুই? আম্মু বাসায় গিয়ে বলছি। এই ছেলেটাকে, আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? আমি বুঝতে পারছি এতদিন এই ছেলেটা হয়তো তোকে জিম্মি করে রেখেছে। দাঁড়াও, ওর ব্যবস্থা করছি। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? বেটাকে মেরে আধমরা করে রাস্তার মাঝে ফেলে রেখে আয়। আর প্রীতিরাম্মু, তুমি মেয়েকে নিয়ে ঘরে যাও। আব্বু প্লিজ, তুমি ভুল বুঝছো, ও তেমন কিছুই করেনি। এই তুই আমাকে শিখাতে আসিস না, আমি জানি এই ছেলেই তোর সাথে কিছু করেছে। লোকগুলো আকাশকে উড়াধুরা মারতে আরম্ভ করে। আকাশকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে শুরু করে। বারবার ওদের কাছে মিনতি করে বলছে, প্লিজ, আমি এমন কিচ্ছু করিনি, আপনারা আমায় মেরেন না। কিন্তু কে শুনে কার কথা? ওরা মারতে মারতে তো পুরো শরীর ফাটিয়ে ফেলে। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন আকাশ চেঁচিয়ে বলল, উপকারীর ঘাড়ে লাথি, এটাই তার প্রমাণ। বলেই জ্ঞান হারিয়ে ফেলল আকাশ। অন্যদিকে প্রীতি বারবার বলছে আকাশ এমন করেনি, কিন্তু কেউ বিশ্বাসই করতে রাজি না। না, ছেলেটাই তোর সাথে উল্টাপাল্টা কিছু করেছে। পাশের ফুলদানিটা ছিল, প্রীতি সেটা হাতে নিয়ে ঠাস করে দেওয়ালের সাথে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলে। আর ধারালো দেখে একটা টুকরা সেখান থেকে উঠিয়ে নিয়ে হাতের উপর চেপে ধরে বলে, বাবা তোমরা আমার কথা শুনবে নাকি আমি হাতের উপর চালিয়ে দিব? সবাই তো অবাক প্রীতির কাণ্ড দেখে। মারে প্লিজ এমনটা করিস না, ওটা ফেলে দে। না, আমি জানি তোমরা আমার কথা শুনবে না। আমি যা বলবো সবটা শুনে তারপর তোমাদের যা করার করবে। এর আগে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে হাতের উপর চালিয়ে দিব। ছেলেটার কোনো দোষ নেই, তোমরা শুধু শুধু তাকে মারলে। সে আমার প্রাণ বাঁচিয়েছে, না হয় আজ তোমাদের মেয়েকে জীবিত দেখতে পেতে না চোখের সামনে। প্রীতির বাবা তো অবাক। কি বলছিস? ছেলেটা তোর জান বাঁচিয়েছে মানে? প্রীতি সমস্ত কিছু সবাইকে খুলে বলে। প্রীতির কথা শুনে সবার মুখে হাত উঠে যায়। সবার মানে একটাই কথা চলতে থাকে, হে আল্লাহ, কি করলাম আমরা? যে আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছে তার প্রাণ নিতেই আমরা উঠে পড়ে লেগেছি। এই তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে আয়। প্রীতির বাবা সর্বক্ষণ যারা বডিগার্ড থাকে তারা বলল, স্যার, ওকে তো মেরে আত্মরা করে রাস্তায় ফেলে রেখে দিয়ে আসছি। প্রীতি তো মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে মতো অবস্থা। সে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের এরিয়া পার হয়ে দেখে আকাশ রাস্তার মধ্যে পড়ে আছে। প্রীতির পিছনে পিছনে ওর বাবাও ঘর থেকে বেরিয়ে আসে। বাবা তোমরা কি করলে এটা? তোমাকে বাবা বলতেই আমার ঘৃণা হচ্ছে। যে আমার প্রাণ বাঁচালো, তোমরা তার পিছনেই পড়ে গেলে।
মারে আমায় ক্ষমা করে দে। এই তোরা তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে যা, আমরা অন্য গাড়ি করেই আসছি। তোমরা যাও অন্য গাড়ি করে, আমি আকাশের সাথেই যাব। করিম আঙ্কেল, আপনি প্লিজ তাড়াতাড়ি আকাশকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মামনি, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই গাড়ি বের করছি। তারপর আকাশকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশের মাথা ফেটে রক্ত পড়ছিল। ওইটা দেখে প্রীতির সে কি কান্না, পুরোটা পথ সে কান্না করেছে। হসপিটালে পৌঁছানো অবধি আকাশের মাথাটা প্রীতি কোলের উপরে নিয়েই রেখেছিল। 1 মিনিটের জন্য কোল থেকে মাথাটা মাটিতে রাখেনি। প্রীতির ভিতরটা মুচড়ে ব্যথা করছে। তার মনে হচ্ছে আকাশ তার খুব কাছের মানুষ, তার কিছু হয়ে গেলে প্রীতিও বাঁচবে না। খুব কষ্ট হচ্ছে তার। 2 দিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে অনুভব করে তার মাথাটা প্রচন্ড রকমের ব্যথা করছে। সে বিছানা থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। সারা শরীর ব্যথা করছে। ব্যথাটা যেন তার পুরো শরীরটাকে কাবু করে নিয়েছে। তাও জোর খাটিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সে শরীরের ভার সামলাতে না পেরে বেড থেকে পড়ে যায়। তবে তাজ্জব করা বিষয় হচ্ছে সে মাটিতে পড়েনি, কেউ একজন তাকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলেছে। সে ঘাড় ঘুরিয়ে দেখে প্রীতি। প্রীতি তো চোখগুলো লাল করে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আরে আজিব তো, কি করলাম আমি? আমার দিকে এভাবে চেয়ে আছেন কেন? এই যে সমস্যা কি আপনার? হ্যাঁ, কোথায় কি সমস্যা? বিছানা থেকে একা একা উঠতে কে বলেছে? পাশে যে আমি বসেছিলাম, আমাকে বললেই তো হতো। এখন নিজে নিজে উঠতে গিয়ে যদি আবার কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে তো আমাকেই কষ্ট পেতে হতো, তাই না? মেয়েটা বলতে বলতে কান্না করে দিচ্ছে। তা দেখে আকাশ বলল, আরে আরে, আপনি কান্না করছেন কেন? আর আপনার কেন কষ্ট পেতে হবে? সেটা আপনার না জানলেও চলবে। আপনার মাথা মোটা, তাই আপনি বুঝবেন না। আর নেক্সট টাইম আমাকে বলবেন, না হয় কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়েছে, আপনাকে বলার দরকার ছিল। কিন্তু বিশ্বাস করুন, আপনি পাশে ছিলেন সেটা জানলে আপনাকেই বলতাম। হয়েছে, থাক। এখন কি জন্য উঠতে চেয়েছেন? বলতে বলতে আকাশকে ধরে উঠায় আর পিছনে বালিশ দিয়ে ওকে হেলান দিয়ে শুয়ে দেয়। জ্ঞান ফেরার পর নিজেকে রুমের মধ্যে আবিষ্কার করলাম। তাছাড়া এখানে কিভাবে আসলাম সেটাই মাথায় কাজ করতেছিল না। কিন্তু আপনাকে দেখে আমার সব মনে পড়ে গেছে। আপনার হিটলার বাপ আমাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এমন সময় প্রীতির আব্বু কেবিনের দরজা খুলে ভিতরে আসে, সাথে প্রীতির আম্মুও আছে। বাবা, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমরা জানতাম না যে তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছো। না জেনেই তোমার সাথে এমনটা করেছি। আসলে মেয়েটা 4-5 দিন ধরে বাড়িতে ছিল না, তাই মাথায় কোনো কাজ করছিল না। আরে আঙ্কেল, বাদ দিন, আমি কিছুই মনে করিনি। আর তাছাড়া আপনার ব্যাপারটাও আমি বুঝেছি। থাক, সমস্যা নেই। বাবা, তোমার মতো মানুষে হয় না। কিন্তু আচ্ছা বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? মাথাটা নিচে নামিয়ে ফেলে আকাশ। আকাশের নীরবতার কারণ কি সেটাই কারোর মাথায় কাজ করছে না। বেশ কিছুক্ষণ পর আকাশ মাথা উঠিয়ে বলে, আসলে আমার কেউ নাই, আমি একাই। 3-4 বছর আগে সবাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। কি বলছো বাবা এসব? তাহলে তুমি থাকো কোথায়? থাকার জন্য বিশেষ কোনো জায়গা নেই, কিন্তু আমার কলেজের পাশে একটা বন্ধুর বাসা আছে, ওটাতেই আপাতত থাকছি। এই মাস পর সে বাসা ছেড়ে দিবে, তখন কোথায় থাকবো জানি না। বাবা, কিছু মনে না করলে তুমি আমার বাসায় থাকতে পারো। না আঙ্কেল, তার কোনো দরকার নেই। প্লিজ, তুমি আমার বাসায় থাকলে খুব খুশি হব। তোমার উপর যা অন্যায় করেছে, অন্তত কিছুটা হলেও তো মাপ পাবো। প্লিজ, তুমি না করিও না। আচ্ছা আঙ্কেল, এত করে যখন বলছেন তাহলে আমি থাকবো। প্রীতি তো খুশিতে আত্মহারা যে আকাশ ওর বাসায় থাকবে এখন থেকে। কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না ওর, লোকটার প্রতি তার এত দুর্বলতা কেন? ওকে তো সে ভালোবাসে না, কিন্তু তারপরেও কি জন্য এত মায়া কাজ করে ওর আকাশের প্রতি? কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না প্রীতি। পরের দিন আকাশকে হসপিটাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হয়। বাড়িটা একদম রাজপ্রাসাদের মতন। এত বড় বাড়ি আকাশে যেন দেখলেই মন জুড়িয়ে যায়। সবার ভালোবাসা এবং টেক কেয়ারে আকাশে একদম সুস্থ হয়ে যায়। বাসার মানুষগুলোও একদম অমায়িক, সবাই আকাশকে আপন করে নিয়েছে। সে তাদের পরিবারের এই একজন সদস্য হয়ে যায়। আকাশের জন্য আলাদা একটা রুম ছেড়ে দেওয়া হয়, সেখানেই সে থাকে। কিন্তু সবকিছুর ভিড়ে প্রীতির বাবার মাথায় অন্য কিছু কাজ করছিল। আকাশের চলাফেরা আর কার্যকলাপ দেখে তিনি আকাশের উপর ফিদা হয়ে যান। তিনি এমন একজন মানুষই তার মেয়ের জন্য খুঁজছিলেন। মনে হয় তিনি পেয়ে গেছেন। আকাশ নিজের রুমের মধ্যে শুয়ে আছে আর মনে মনে ভাবছে, আল্লাহ, আমার অতীত যদি আমার সামনে চলে আসে। তার মনে একটাই ভয়, সে কে সেটা যদি মানুষ জেনে যায় তাহলে প্রীতির পরিবারও হয়তো তাকে বাসা থেকে বের করে দেবে।
যে ভয়ঙ্কর অতীতের কারণে সে তার মা বাবা এবং ছোট বোনকে হারিয়েছে। এখনো হাতের দিকে তাকালে মনে হয় হাত দুটো রক্তে লাল হয়ে আছে। এখনো তার চোখে ভেসে ওঠে আপন মানুষগুলোর মৃত লাশের ছবি। তবে সে সবকিছু ভিড়ে বেঁচে থাকার উৎস পেয়ে গেছে। সেই উৎসটা হচ্ছে প্রীতি। প্রীতিকে দেখলেই তার দুনিয়াদারি যেন থমকে যায়, ভুলে যায় সে তার পিছনে ফেলে আসা অতীত। এমন সময় ভাবনার ছেদ ঘাটিয়ে প্রীতির বাবা রুমে আসে। আকাশ, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ আঙ্কেল বলেন। বাবা, তুমি কিছু মনে করো না প্লিজ। আমি চাচ্ছিলাম প্রীতির সাথে তোমার বিয়ে দিতে। তোমার আচরণে আমি খুব মুগ্ধ। আঙ্কেল কি বলছেন? আমার নিজেরই ঠিক ঠিকানা নাই, অন্যের বাড়িতে আশ্রয় আছি, তার উপরে বিয়ে, তাও আবার আপনার মেয়ের সাথে। আঙ্কেল এটা যদি প্রীতির কানে যায় তাহলে প্রীতি আর কোনোদিন আমার মুখ পর্যন্ত দেখবে না, আর আমিও ওকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি বিয়ে করলে ওকে খাওয়াবো কি? বাবা, এভাবে না করো না প্লিজ। আমার মেয়েকে আমি কার হাতে তুলে দিব বলো? বর্ষাযোগ্য একটা ছেলেও দেখছি না তুমি ছাড়া। তোমার কাছে মিনতি করছি, তুমি প্রীতিকে বিয়ে করে নাও, আর তোমার ওকে খাওয়ানো নিয়ে চিন্তা করতে হবে না। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না। আচ্ছা আমি প্রীতিকে বিয়ে করব, কিন্তু প্রীতি যদি অমত করে? বাবা, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আর তুমি বিয়ের জন্য তৈরি হও। তারপর তিনি চলে যায় রুম থেকে। প্রীতির আব্বুর সমস্ত কথা যেন আকাশের মাথার উপর দিয়ে গেল। তবে সে ভীষণ খুশি যে প্রীতি তার হবে, কিন্তু ঝামেলা একটাই, প্রীতি যদি তাকে ভুল বুঝে। আনমনে সে বলল, ধুর, এত কিছু ভাবছি কেন? আমি তো নিজ থেকে বলিনি, ওর বাবাই আমাকে অফার করেছে। অনেক রাত হয়েছে এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে যায়। নিচে গিয়ে সে লক্ষ্য করে ডেকোরেশনের লোক ফুল দিয়ে পুরো বাড়িটা সাজাচ্ছে। কিছুই তো মাথায় ঢুকছে না তার। বাড়িতে কি কোনো অনুষ্ঠান হবে নাকি? এমন সময় প্রীতির আব্বু এসে বলে, বাবা, তুমি নিজের মতো প্রিপারেশন নাও। পরশু প্রীতির সাথে তোমার বিয়ে ফিক্সড করেছি। ওনার কথা শুনে জাস্ট চোখ দুইটা কপালে উঠে গেছে আকাশের। আল্লাহ, কি বলছে এইসব? কাল বাদে পরশু বিয়ে, আর তাছাড়া প্রীতি এত সহজেই মেনে গেল? আকাশের ভাবনার অবসান ঘটিয়ে প্রীতির বাবা বলতে শুরু করেন, এই ছেলে, আমি বলেছিলাম না যে প্রীতির ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও? দেখলে সে রাজি হয়ে গেছে। মনে মনে আকাশ বলল, যাক ভালো হয়েছে, এবার ভালোবাসার মানুষটা নিজের হবে। এসব ভেবে মুচকি মুচকি হাসছে সে। প্রীতির বাবা আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আচ্ছা থাকো, অনেক কাজ করতে হবে। তারপর তিনি চলে গেলেন। আজ আকাশ প্রীতির বিয়ে, কিন্তু একটা জিনিস আকাশের মাথায় কাজ করছে না, যে প্রীতি এই 2 দিনে তার সামনে একবারও আসলো না কেন? অন্য সময় রোজ তাদের 3 থেকে 4 বার কথা হয়, কিন্তু এই 2 দিনে প্রীতি তার সামনে একবারও আসেনি। কথা বলা তো দূরেই থাক। ভালোই ভালোই ওদের বিয়েটা হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। খুব ভয় করছে তার। বাসর ঘরে ঢুকলে আল্লাহ জানে কি হবে। তবে একটা জিনিসে খুব খুশি সে, যে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে সে। আর বাসর ঘরে যে বসে আছে সে তার মনের মানুষ। মনের ভয়কে জয় করে বাসর ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো আকাশ। ভিতরে ঢুকে দেখে প্রীতি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আওয়াজ করে সামনের দিকে এগিয়ে গেল আকাশ, কারণ মেয়েরা নাকি তার বরকে পা ধরে সালাম করে বাসর ঘরে। কিন্তু প্রীতি এমন কিছুই করলো না। যাক, আকাশও এসব লাইক করে না, পা ধরে সালাম টালাম করাতে আর কি। আস্তে আস্তে গিয়ে খাটের উপরে বসলো সে। প্রীতির কোনো সারা শব্দ নেই। কেমন যেন একটা আনিজি লাগছে আকাশের। তার উপরে মেয়েটাও কথা বলছে না। নীরবতা ভেঙে নিজেই বলল, প্রীতি ঘোমটাটা সরাও। তাও রেসপন্স নেই। তাই নিজেই হাত দিয়ে ওর মুখ থেকে ঘোমটাটা সরিয়ে নিল। ঘোমটাটা সরিয়ে যা দেখলো তাতে তো চোখগুলো কপালে উঠে গেল। প্রীতির চোখগুলো আগুনের মতো লাল বর্ণ ধারণ করে আছে। প্রীতিকে দেখে আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অনেক কেঁদেছে। কিন্তু কেন, সেটা দেখে আকাশ বলল, এই প্রীতি কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এমন ফোলা দেখাচ্ছে কেন? নিশ্চয়ই তুমি কেঁদেছো। দেখি কি হয়েছে আমাকে বলো। প্রীতি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আকাশের গালে। এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমার গায়ে স্পর্শ করেছিস? তোকে সাহস কে দিয়েছে? আকাশ তাজ্জব বনে গেল। প্রীতির আচরণ দেখে ভাবলো, কি এমন করলাম যে সে আমায় থাপ্পড় মারলো? চুপ করে আছে সে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রীতির কাছ থেকে এমনটা কখনো আশা করেনি সে। কিরে ছোট লোক, কথা বলছিস না কেন? গায়ে হাত দিয়েছিস কোন সাহসে? গায়ে হাত দিতে আবার সাহস লাগবে নাকি? তুমি তো আজ থেকে আমার বউ, অন্য কোনো অবলা নারী না। এই ছোট লোক, তোর তো দেখছি মুখ ফুটে গেছে। কার বউ? কিসের বউ? তোর মতো ছোট লোকের বউ হব আমি? আমাকে কি কুকুরে কামড়াইছে নাকি? বাবা আমায় কসম দিয়েছে তোকে বিয়ে করতে, তাই বাবার কসমের জন্য তোকে বিয়ে করেছি। তোর মতো ছোট লোককে আমি কখনোই বর মানব না। প্রীতি আমি জানি না তুমি যে তোমার বাবার কসমের জন্য
আমায় বিয়ে করেছো, কিন্তু এটা তো সত্যি তাই না যে তোমার আমার বিয়ে হয়েছে? আমরা দুজন এখন স্বামী স্ত্রী। প্রীতি আরো দুটো থাপ্পড় বসিয়ে দেয় আকাশের গালের মধ্যে। তোর সাহস তো কম না। তোকে একবার বলেছি না আমি এই বিয়ে মানি না, আর তোকে বর হিসেবেও মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। তারপরেও কিসের স্বামী স্ত্রী রে? তার উপরে আবার তুমি করে বলছিস, সাহস তো অনেক বেড়ে গেছে। প্রীতি, তুমি এমন কেন করছো? তো কেমন করব? তুই কি মনে করেছিস তোর মতো ছ্যাঁচড়াকে আমি মেনে নিব? আর তোকে তো এখন আমার লোভী মনে হচ্ছে। বাবা বলেছে আমায় বিয়ে করতে, অমনি তুইও রাজি হয়ে গেলি লেজ গুটিয়ে বিয়ে করার জন্য। তোদের মতো ছোট লোকদের আসলেই করুণা করতে নেই। না হয় আজ এই দিন দেখতে হতো না। আমার চোখের সামনে থেকে দূর হ ছোট লোক তুই। মন খারাপ করে বাসর ঘর ছেড়ে বারান্দায় চলে গেল আকাশ। কি করবে, কপালে বই নিয়ে এসেছে অপমান আর লাঞ্ছনা। মানুষের কত স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে, বউয়ের সাথে গল্প করবে, দুজন দুজনের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নিবে। তার তো এমন কিছু হওয়া দূরের কথা, রুমে পর্যন্ত জায়গা মিলল না। চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। পরিবেশ কত সুন্দর, চাঁদের আলো একদম মুখে এসে পড়ছে। দেখতেই বুঝতে যাচ্ছে চাঁদ মামা আজ সেই খুশি, তাই সে নিজেও ইচ্ছে মতো রশ্মি ছড়িয়ে বেড়াচ্ছে। ছাদের দিকে এক নজরে তাকিয়ে আছে আকাশ। তখনই মনের মধ্যে কোনো এক অজানা অনুভূতি কাজ করছিল। ইস, প্রীতি যদি তাকে মেনে নিত, তাহলে এখন দুজনে মিলে জ্যোৎস্না বিলাস করতে পারত। ঠিক তখনই চাঁদটা মেঘের গায়ে ঠেকে গেল। আকাশ আনমনে বলল, বাহ চাঁদ মামা, তুমিও আমার থেকে মুখ ফিরিয়ে নিলে। মনটা আরো খারাপ হয়ে গেল। ঠিক সেই সময় একজন পিছন থেকে পাঞ্জাবির কলার ধরে হ্যাঁচকা টান দিল। পিছনে ফিরেই তো অবাক। এই কুত্তা, তোর কত বড় সাহস, তুই আমাকে একা একা রুমের মধ্যে রেখে এখানে এসে দাঁড়িয়ে আছিস? তুমি তো বললে তোমার চোখের থেকে দূর হয়ে যেতে। হ্যাঁ বলেছি, কিন্তু তুই জানিস না যে আমার একা একা থাকতে ভয় করে? এই বলে প্রীতি তার কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেল আকাশকে। আকাশ মনে মনে ভাবছে, কি করছে কি মেয়েটাও, আমার কলার ধরে এভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন? তারপর প্রীতি আকাশকে রুমের মধ্যে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়, আর সেও তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। একদম আকাশের বুকের মধ্যেখানে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। ওর এমন কর্মকাণ্ড দেখে তো চোখগুলো কপালে উঠে গেছে আকাশের। যে মেয়ে তাকে স্বামী হিসেবেই মানে না, সে আবার তাকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? এই কি করছেন আপনি? কেন, কি করছিস চোখে দেখছিস না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এভাবে জড়িয়ে ধরলেন। আমার অনেক ঘুম পেয়েছে, আর তুই তো জানিস যে আমার একা একা ঘুমাতে ভয় করে। তা বুঝলাম, আমায় পাশে রাখলেই তো পারতেন, কিন্তু এভাবে জড়িয়ে ধরলেন। এই তুই এত পক পক করছিস কেন রে? জড়িয়ে ধরেছি দেখে কি তোর জাত গেছে নাকি? আমার কারণে আমি তোকে জড়িয়ে ধরেছি। তুই তো ছোট লোক, আর তোর মন মানসিকতা আর কত ভালো হবে। রাতের বেলায় এসে আমার সাথে উল্টাপাল্টা কখন কি করে বসবি তার কোনো ঠিক নাই। তাই এক কাজে দুই কাজ সেরে ফেললাম। তোকে সারা রাত এভাবে জড়িয়ে ধরে ঘুমাবো, তাহলে তুই আর আমার সাথে খারাপ কিছু করতে পারবি না। বিশ্বাস করেন রাসেল ভাই, প্রীতির কথা শুনে মনে হচ্ছিল এখনই মাটি ফেটে ভিতরে ঢুকে যাই। এটা কি মেয়ে নাকি অন্য কিছু আল্লাহ জানে। একদম পুরো তার ছিঁড়া। আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে খালি এই জন্য, আমি যাতে তার সাথে খারাপ কিছু করতে না পারি। কতটা বুদ্ধিমান হলে মানুষ এমনটা বলতে পারে। তবে সব কিছুর ভিড়ে মেয়েটার একটা জিনিস আমার খুবই পছন্দ, ওর বাচ্চামি স্বভাবগুলো। ওর বাচ্চা বাচ্চা কথাগুলো শুনলে ইচ্ছে করে চুমু দিয়ে কপালটা লাল করে দেই। মেয়েটা বুকের মধ্যে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারি না। ইস, কি মায়াবী লাগছে চেহারাটা, একদম বুকের সাথে লেপ্টে লেগে আছে ওর ঠোঁট জোড়াগুলো। ওর ঘুমন্ত চেহারাটা দেখে ইচ্ছে করছে ওর কপালে কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু ওর যে মেজাজ, একবার যদি জানতে পারে আমি ঘুমন্ত অবস্থায় ওকে চুমু দিয়েছি, আমাকে জমের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু মন যে বাধা মানছে না, ওর ঘুমন্ত চেহারাটা বারবার আমাকে যে ওর কাছে টানছে। ধুর, এত ভেবে লাভ নেই, যা হবে পরে দেখা যাবে, আগে চুমু দিয়ে নেই। যেই ভাবা সেই কাজ। প্রীতির কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম। হুট করে প্রীতি আমার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়, আর ঘুমের মধ্যেই পাগলের মতো আবোল তাবোল বলতে শুরু করে। এই তুই আমার কপালে চুমু দিয়েছিস কেন? ঠোঁটে কেন চুমু দিসনি? প্রীতির কথা শুনে আমি তো অবাক। তবা তবা মেয়ে বলে কি? প্রীতি আবার বলল, এই তুই এক্ষুনি আমার ঠোঁটে চুমু দে, আমার চুমু চাই, আমি চুমু খাবো। আল্লাহ, মেয়েটা ঘুমের ঘরে কী সব আবোল তাবোল বলতেছে। কী জন্য যে চুমু খেতে গেলাম। ধুর, সকালে উঠে যদি জানতে পারে আমি ওকে চুমু দিয়েছি তাহলে আমাকে গায়েব করে ফেলবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে প্রীতি বলল, এই তুই এখনো চুমু দিচ্ছিস না কেন?
না কামড়ে দিব তোর বুকের মধ্যে। আমি ভয় পেয়ে বললাম, না না দিচ্ছি, প্লিজ কামড়ে দিও না। প্রীতি আবার বলল, তাহলে ঠোঁটে চুমু খা আমার। আস্তে আস্তে প্রীতির ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকি। এক পর্যায়ে প্রীতির উষ্ণ ঠোঁটজোড়া নিজের দখলে করে নেই। আমার ভিতরে খুশিতে ফেটে যাচ্ছে। যাক, বউয়ের সাথে বাসর করতে না পারলে কি হবে, চুমু তো খেয়েছি, এতেই খুশি। কিন্তু কে জানতো বেশি খুশি হলে পরে বেজার হতে হয়। ঘুমের ঘোরে প্রীতি হুট করে আমার ঠোঁটজোড়াকে কামড়ে দেয়। কামড় খেয়ে আমার রুহু তো যায় অবস্থা। কামড় খেয়ে না পারছি চেঁচাতে, না পারছি চুপ করে থাকতে। ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। শেষমেশ আর সহ্য করতে না পেরে আওয়াজ করে চেঁচিয়ে উঠলাম। আওয়াজ শুনে প্রীতি ঘুম থেকে উঠে যায়। প্রীতির ঘুম থেকে উঠা দেখে আল্লাহ, এখন তো আমি শেষ। ডাইনির ঘুম তো ভেঙে গেছে। প্রীতির রাগান্বিত লোক নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এই তুই কি করলি আমার সাথে? আর তোর ঠোঁট দিয়ে কেন রক্ত বের হচ্ছে? কই কি করেছি? কিচ্ছু করিনি তো। নিজে কামড়ে রক্ত বের করে দিয়েছে, এখন আবার জিজ্ঞেস করছে রক্ত কেন বের হচ্ছে। না, কিছু তো একটা হয়েছে। আর আমি ঘুমের ঘোরে নরম জাতীয় কিছু একটাতে কামড় দিয়েছি, তার উপরে তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এবার আমার কাছে ক্লিয়ার কি হয়েছে। তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি। চুপ করে আছি। আল্লাহ, কি বলবো এখন? ধরা খেয়ে গেলাম। এবার তো আমার অবস্থা 12টা বাজিয়ে দিবে। কিরে, বলছিস না কেন? তোর নীরবতাই আমাকে জানিয়ে দিচ্ছে তুই এমন ধারা কিছু করতে চেয়েছিলি। ছি, তুই এতটা খারাপ? তোর মতো মানুষের সাথে বাবা আমায় কি করে বিয়ে দিল? মনে মনে ভেবেছিলাম তোর মধ্যে হয়তো কিছুটা ভালো গুণ আছে, কিন্তু না, তুই একটা জানোয়ার, নরপশুর চাইতেও খারাপ তুই। বলে থাপ্পড় বসিয়ে দিল। এমনিতেই ঠোঁট কাটা, তার উপরে থাপ্পড় মেরেছে। রুহুটা যেন মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে আকাশে। তবে সত্যিটাই তো বলেছে। আমি ওর গালে কিস করতে চেয়েছিলাম। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বলেই বুকের মধ্যে সজোরে একটা খামচি বসিয়ে দিল। আমার সাথে উল্টাপাল্টা করা, হ্যাঁ? এবার কেমন লাগে ছ্যাঁচড়া ছোট লোক কোথাকার? মুখটা লাল হয়ে গেছে খামচির কারণে। চুপ করে মাথাটা নিচের দিকে নামিয়ে রেখেছে আকাশ। আর কি বলবে, দোষটা তো তারই। এরপর আর যদি কখনো এমন উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, তাহলে তোর চোখ দুইটা আমি টেনে বের করে নিয়ে আসবো, মনে রাখিস কথাটা। আর এখন সর, ঘুমাবো আমি। এটা বলে আবার আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মুখ গুজে দেয়। মেয়েটার এমন কর্মকাণ্ড দেখে কি বলবে ভেবে পাচ্ছে না আকাশ। এখনই কথা শোনালো, এখনই আবার বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে মনটা খারাপ হয়ে আছে। বারবার খালি ভুল বুঝে যাচ্ছে আমাকে। তবে সে তো আমার বউ, একটু না হয় চুমু খেতে চেয়েছি, তাই বলে এইভাবে বুকের মধ্যে আঁচড় বসিয়ে দিবে? থাক, বাদ দিলাম। সবটাই আমার কপালে লেখা ছিল। এইসব নিয়ে ভাবছে তখনই প্রীতি বলে উঠল, এই তোর বুকটা তো অনেক লাল হয়ে গেছে রে। বাহ, অনেক সুন্দর কথা। নখ দিয়ে আঁচড় দিয়ে বলছে লাল হয়ে গিয়েছে। কিছুই বললাম না, চুপ করে আছি। সরি রে, তোকে কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমার হুঁশ ঠিক ছিল না। আমার মাথায় কখন যে কোন ভূত চেপে বসে নিজেও বলতে পারি না। এই, তোর অনেক ব্যথা করছে তাই না? আরে না, ব্যথা করছে না। এই, তুই তো অনেক মিথ্যা কথা বলিস। আমি জানি তোর অনেক ব্যথা করছে, একদম আগুনের মতো লাল হয়ে আছে জায়গাটা, আর তুই বলছিস ব্যথা করছে না। বলে আর কি হবে? কষ্ট পেলে তো আমার হচ্ছে, তোমার তো কিছু না। আমারও হচ্ছে রে। যদিও তোকে মেনে নিতে পারিনি, তবুও তোকে এইভাবে কষ্ট দেওয়ার আমার উচিত হয়নি। দাঁড়া, আদর করে দিচ্ছি। বলে আকাশের ক্ষত জায়গাতে তার উষ্ণ ছোটজোড়া দিয়ে অনেকগুলো চুমু দিয়ে বসে। মেয়েটার কর্মকাণ্ড দেখে আমি তো অবাক। এই, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আপনি কি করছেন? আপনার হুঁশ ঠিক আছে তো? হ্যাঁ, আমার হুঁশ ঠিক আছে। আমার তো মনে হচ্ছে না। আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, তাহলে চুমু খেলেন যে? এই, তুই চুপ থাক একদম। তোর এত কিছু শুনতে হবে না। তুই কে সেটা আমি ভালো করেই জানি। বিয়ে যেহেতু হয়েছে, তাহলে তো তুই আমার স্বামী। এই, আর চুপচাপ থাক প্লিজ, আমি ঘুমাবো। আচ্ছা, ঘুমান। প্রীতি আমার বুকের মধ্যে মুখটা গুজে দিয়ে বাচ্চাদের মতন করে ঘুমিয়ে আছে। কিন্তু একটা জিনিস ভাবতেই মনটা খুশিতে লাফিয়ে উঠছে, যে মেয়েটা আমাকে না মানলেও সেই বিয়েটাকে মেনে নিয়েছে। যাক, এইটুকুতেই খুশি আমি। আমার আর কিছু চাই না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে সে নিজেও জানে না। সকালবেলা ঘুম ভাঙে কারণ ডাকে। মিটমিট করে চোখটা খুলে দেখে প্রীতি তাকে বিছানা ছেড়ে উঠতে বলছে। প্রীতি অনেকটা সময় হয়েছে ঘুম থেকে উঠেছে। সে প্রীতিকে দেখে বড় ধরনের একটা শক খায়। প্রীতি নীল কালারের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে কাচের চুড়ি, আবার চুলগুলো ঘাড়ের এক সাইডে মেলে রেখেছে, যার থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। তার মানে মেয়েটা সকাল সকাল গোসল পড়েছে। এইটা দেখেই কোনো এক নেশার রাজ্যে হারিয়ে গেল। এক টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিলাম প্রীতিকে। বুকের মধ্যে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম নিজের বাহু ডরে।
মেয়েটা হাত পা ছোটাছুটি করছে ওকে ছেড়ে দিতে, কিন্তু না, আমি তো ছাড়বো না। আমার তো নেশা লেগে গেছে প্রীতিকে এই অবস্থায় দেখে। ওকে ঘুরিয়ে খাটের উপরে রেখে হাত দুইটা শক্ত করে চেপে ধরলাম, যেন নড়াচড়া করতে না পারে। যদিও সে মেয়ে মানুষ, শক্ত করে চেপে ধরার প্রয়োজন নেই, কারণ আমার শক্তির সাথে পেরে উঠবে না। তাও রিস্ক নিলাম না। প্রীতির চোখগুলো লাল বর্ণ করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই চোখের মাধ্যমে আকাশকে গিলে খেয়ে ফেলবে। দূরে এত কিছু দেখে লাভ নেই। আমার বউ, আমি যা ইচ্ছা তাই করবো। আমার বউয়ের সাথে এতে কার কি? প্রীতির গা থেকে মাতাল করা একটা স্মেল নাকে ভেসে আসছে। এটার পর তো আরও পাগল হয়ে গেলাম। এবার আমায় আর আটকায় কে? প্রীতির ঠোঁটের উপরে নিজের ঠোঁট জোড়াকে বসিয়ে দিলাম। মেয়েটা গোঙাচ্ছে আর হাত পা ছোড়াছুড়ি করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কে ছাড়বে? মন না ভরা পর্যন্ত তো ওকে আর ছাড়বো না। পাক্কা 30 মিনিট পর প্রীতিকে ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি, কিন্তু প্রীতি আমার থেকে বেশি হাঁপাচ্ছে। সমস্ত কিছুর ভিড়ে ভুলেই গেছি যে গতকাল প্রীতি আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছে। প্রীতিকে ছাড়ার সাথে সাথে সে আমার গালের মধ্যে ঠাস ঠাস করে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। এই কুকুরের বাচ্চা, তোর মন আসলেই নোংরা। তুই কিভাবে আমার সাথে জোর করতে পারলি? তোর কি বিবেকে একটু বাধা দেয় না? প্রীতি, তোমাকে দেখে লোভ সামলাতে পারিনি। শাড়ি পরার কারণে একদম নেশাক্ত লাগছিল তোমাকে। হ্যাঁ, তাই বলে তুই আমার সাথে জোর করে? প্লিজ আমায় ক্ষমা করে দাও। আসলে তোমায় দেখে মাথা ঠিক ছিল না, তালগোল পাকিয়ে ফেলেছি। দেখে নিস, এর ফল ভালো হবে না। বলে প্রীতি হনহন করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কি করলাম আমি এটা? দোষ করে এখন অনুতপ্ত হচ্ছি, কিন্তু আমার কি দোষ? সে আমার সামনে এভাবে আসলো কেন? দূর, এখন এত কিছু ভেবে লাভ নেই, পরে যা হবে দেখা যাবে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। প্রীতির আম্মু, তার শাশুড়ি আম্মা এসে বলে গেল নিচে লোকজন আসছে, দুজনে যেন তাড়াতাড়ি নিচে চলে যায়। আম্মু, দুজন মানে? প্রীতি তো নিচে গেছে। কই, প্রীতি তো নিচে যায় নাই। আচ্ছা, আমি যাচ্ছি, আমার নিচে কাজ আছে। ও কোথায় আছে ওকে খুঁজে নিয়ে দুজন নিচে এসো। এটা বলেই শাশুড়ি আম্মা নিচে চলে গেল। কিন্তু মাথায় তো কাজ করতেছে না, প্রীতি নিচে না গিয়ে গেল কই? তাড়াতাড়ি পাঞ্জাবিটা গায়ে লাগিয়ে ছাদে চলে গেলাম। প্রীতি নিচে নাই, তার মানে শিওর যে সে ছাদে থাকবে। ঠিক তাই হলো। ছাদে গিয়ে দেখি প্রীতি অন্য পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে ওকে ডাক দিলাম, এই প্রীতি, এখানে কি করছো? কোনো সারা শব্দ নাই। এই কি হলো, কথা বলছো না যে? হঠাৎ ফুফানির আওয়াজ কানে আসলো আকাশের। এই প্রীতি, কি হয়েছে তোমার? বলে নিজের দিকে ঘোরাতে চোখটা কপালে উঠে গেল। মেয়েটা কাঁদতেছে, শুধু কাঁদতেছে না, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। আল্লাহ, তুমি কাঁদতেছো কেন? দেখি, দাঁড়াও, আমি চোখের পানি মুছে দিচ্ছি। এই শর্ট, তুই আমার গায়ের হাত দিবি না। প্লিজ, এমন করে না। নিচে লোকজন এসেছে, আম্মু তোমাকে আর আমাকে নিচে যেতে বলেছে। প্লিজ চলো, চোখের পানিগুলো মুছে। আমি নিচে যাব না, তুই যা। প্রীতি, আমি যা করেছি তার জন্য তুমি আমায় শাস্তি দিও, সমস্যা নেই, কিন্তু প্লিজ নিচে তো চলো। সবাই অপেক্ষা করে বসে আছে। এই, আমি যাব না বললাম না তোকে? তোর কি কথা কানে যায় না? ওকে, তাহলে আমিও যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো তোমার সাথে। এই তোর সমস্যা কি রে? হ্যাঁ, তুই আমার পিছনে কেন পড়ে আছিস? অনেক সমস্যা আমার। তোমার এখন নিচে যেতে হবে আমার সাথে, না হয় তোমাকে জোর করে নিয়ে যাব। তোর সাহস থাকলে আরেকবার গায়ে হাত দে তো। দেখবা, দাঁড়াও। বলে ওর হাতটা ধরতে যাব, ঠিক তখনই সে আমাকে সজোরে ধাক্কা মারে। আমি টাল সামলাতে না পেরে পিছনে রডের উপরে গিয়ে আশ্রয় পড়ি। রডের মাথাটা আকাশের হাতের মধ্যে ঢুকে যায়। ভাগ্যিস পড়ে যাওয়ার আগে হাতটা সামনে এগিয়ে দিয়েছিল, না হয় তার বড় ধরনের ক্ষতি হয়ে যেত। একদম আকাশের পেটের একদিক দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যেত। আকাশ বোকার মতো হাঁ হয়ে তাকিয়ে আছে প্রীতির দিকে। প্রীতি কি করলো এটা? এখন যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো? সে একবারও কি কল্পনা করেছে? না, মেয়েটার আচরণ দিন দিন অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আকাশ মনে মনে বলল, ওয়েট, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারো না, তাহলে তোমার ধারে কাছে আর ঘেসবো না। প্রীতিকে কিছু না বলে চুপচাপ ছাদ থেকে নেমে এলো আকাশ। হাত দিয়ে রক্ত পড়ছে, তবে খোদা বাঁচিয়েছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। হাতটা ওয়াশ করে সাময়িকের জন্য ব্যান্ডেজ মুড়িয়ে দিল। সে চুপচাপ বসে আছে রুমের মধ্যে। শাশুড়ি নিচে যেতে বলেছে, কিন্তু কিভাবে যাবে? প্রীতি তো এখনো নিচে নামেনি। কথাটা ভাবতে না ভাবতেই প্রীতি ছাদ থেকে নিচে নেমে এলো। এই দেখি, তোমার হাতে কি হয়েছে? খুব লেগেছে তাই না? চুপচাপ বসে আছে আকাশ। তার ইচ্ছে করছে প্রীতির গালের মধ্যে দুটা বসিয়ে দেয়, আর বলে ধাক্কা মেরে আবার জিজ্ঞেস করা হচ্ছে যে খুব লেগেছে তাই না? এই কথা বলছো না যে? আচ্ছা দেখি, হাতটা এদিকে দাও। কি হয়েছে দেখি? না থাক, তার আর কোনো দরকার নেই। এই তোমাকে হাতটা দেখাতে বলেছি, মেজাজ খারাপ করবে না একদম। ছাদ থেকে নামার সময় সিঁড়িতে দেখেছি রক্তের ফোঁটা পড়ে আছে। প্রীতির রাগ দেখে আকাশ ভেবাচেকা খেয়ে যায়, মনে মনে বলে, মাইরি, এটা কি মেরে বাবা? রাগ হওয়ার কথা আমার, উল্টো সে রাগ দেখাচ্ছে। প্রীতি আকাশের হাতটা জোর করেই ওর কাছে নিয়ে গেল।
এই খুব লেগেছে তাই না? বিশ্বাস করো, আমার এত জেদ কোথা থেকে আসে তা আমি নিজেও জানি না। প্লিজ রাগ করো না আমার উপর। অসহায় দৃষ্টিতে তাকিয়ে। এই মেয়ে এত আদিক্ষেতা দেখাতে হবে না এখন। আর একটু হলে জমের বাড়ি পৌরাণিক যেতাম। যাও এখন গিয়ে বেশি কথা না বলে রেডি হয়ে নাও, নিচে যাব। তারপর রেডি হয়ে দুজন নিচে চলে গেল। অনেক মানুষ এসেছে তাদেরকে দেখার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে হাতটা নিয়ে। হাতের এই অবস্থা দেখলে মানুষজন নানান কথা বলবে, তাই হাতটা যতটা পারে সেফ করে রাখছে। আকাশের চরম রাগ উঠছে প্রীতির উপরে, ওর জন্যই সবটা হয়েছে। একটু পর উপরে চলে আসলো আকাশ, প্রীতিও তার পিছনে পিছনে উপরে আসলো। এই কি হলো, উপরে চলে আসলে যে? নাস্তা করবে না? এই মেয়ে এত প্যা প্যা করো না তো, মেজাজ এমনিতে খারাপ হয়ে আছে। তোমার খাওয়া গিয়ে তুমি খেয়ে নাও, আমার চিন্তা তোমার করতে হবে না। এমন করছো কেন? আমি আর কখনো এমন করব না, সরি। এই প্রীতি প্লিজ যাও তো আমার চোখের সামনে থেকে। আর ক্ষমা টমা চেয়ে নিজেকে ছোট করো না। মেয়েটা আকাশের কথা শুনে মন খারাপ করে নিচে চলে গেল, কিন্তু একটা জিনিস আকাশের মাথায় কাজ করছে না। মেয়েটা ঘুরে ঘুরে মাফ কেন চাইছে? সে আকাশের উপরে দুর্বল হয়ে গেল না তো? কর্মকাণ্ড দেখে তো এমনই মনে হচ্ছে। আকাশ এসব ভাবতে ভাবতে নিজেকে নিজে বলল, যদি এমন হয় তাহলে মেয়েটাকে ধরা দেওয়া যাবে না। ওকে আরও দুর্বল করব, ভালো করে প্রেমের জালে ফাঁসাবো আরও আগে ওকে, তারপর ধরা দিব। না হয় আবারও সে পাগলামো করবে। সারাদিন রুমেই বসেছিল, রুম থেকে নামেনি একবারও। হাতে ব্যথা পেয়েছে শুনে শাশুড়ি এসে সকালে নাস্তা দিয়ে গেছে। সত্যিটা তিনি জানেন না, পরে গিয়ে ব্যথা পেয়েছে এমনটা বলেছে। সারাদিনের প্রীতি অনেকবার এসেছে তার সাথে কথা বলতে নিচ থেকে, কিন্তু সে পাত্তা দেয়নি। দুপুরে খাবার নিয়ে এসেছে প্রীতি তার জন্য, তাও কোনো কথা বলেনি, চুপচাপ খাবার খেয়ে শুয়েছিল। এই তুমি আমার সাথে এমন করছো কেন? কেমন করেছি? আমার সাথে কথা বলছো না ভালো করে? তোমার সাথে কথা বলে কি হবে? যেই মেয়ে স্বামীর মর্যাদা দিতে জানে না তার সাথে কিসের কথা? সকালের কর্মকাণ্ডের কথা আমি এখনো ভুলিনি। সো শুনো, তোমার সাথে কথা বলার কোনো মুড নাই আমার। আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। এখন বকবক না করে গিয়ে নিজের কাজ করো। ওকে, যাচ্ছি। রাগে গজগজ করতে করতে নিচে চলে এলো প্রীতি। মনে মনে বলল, খচ্চর বেড়া, ভাব বেড়েছে তোর? হ্যাঁ, খুব। তুই কি মনে করেছিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না? তোকে আমি ভালোবাসি? এমনটা ভাবলে ভুল করবি। তোর খোঁজ খবর নিয়েছি খালি আমার দ্বারা তোর ক্ষতি হয়েছে সেই জন্য, না হলে গায়ে পড়ার মতো মেয়ে আমি না। আর বিশেষ করে তোর মতো ছ্যাঁচড়ার সাথে আমি প্রীতি গিয়ে আদিক্ষেতা করবো, সেটা কখনোই না। মেয়েটা সারাদিন আর উপরে আসেনি। আকাশের মনে হলো তখন হয়তো মেয়েটাকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছে। আবার পরক্ষণে মনে হলো না, ঠিক করেছে একদম। তার সাথে যা করেছে, তাকে যে দুটো চড় লাগিয়ে দেয়নি সেটাই ওর ভাগ্য। সারাদিন শুয়ে বসেই সময়টা কেটে গেল। রাতের বেলায় শাশুড়ি এসে খাবার দিয়ে গেল, কিন্তু আকাশ মনে মনে ধারণা করেছিল প্রীতি খাবার নিয়ে আসবে। কিন্তু না, এত ভেবে আর লাভ নেই। খুব ঘুম পেয়েছে তার, খেয়ে দিয়ে ঘুমোতে হবে। তাই করলো আকাশ, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। অন্যদিকে প্রীতিও খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমানোর চিন্তা ভাবনা করে, কিন্তু ভিতরে ভিতরে একটা টেনশন কাজ করছে। ছ্যাঁচড়াটার সাথে যেমন ধরে আচরণ করেছি, তারপরে তো সে আর ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না। সারাদিন দেয়নি ভালো কথা, কিন্তু এখন যদি জড়িয়ে ধরতে না দেয় তাহলে তো আমার আর ঘুম হবে না। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখে আকাশ ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। যাক, ভালো হয়েছে, খচ্চর বেটাটা ঘুমিয়ে গেছে। এখন গিয়ে চুপচাপ করে ওর বুকের মধ্যে মাথা গুঁজে ঘুমিয়ে পড়তে পারবে প্রীতি। সে টেরও পাবে না বলে শয়তানি একটা হাসি দেয়। পরিকল্পনা মতো গিয়ে চুপচাপ করে আকাশের বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। চোখটা মাত্রই লেগে এসেছিল, ঠিক সেই সময় প্রীতি এসে ডিস্টার্ব করে দিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, কই কিসের সমস্যা? তাহলে সমস্যা যদি না থাকে আমায় জড়িয়ে ধরলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই জড়িয়ে ধরেছি। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে ইচ্ছে হবে আর এসে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে। এই ছোট লোক, তোর এত দিমাগ এসেছে কোথা থেকে শুনি? জড়িয়ে ধরেছি বলে ভাব বেড়েছে? হ্যাঁ শোন, তোর ভাব আমার সামনে এক টুকরো কাগজের মতো। তোকে গণনা করার সময়ও আমার নাই, সো ভাব কমায় নিবি। আর এখন আমাকে ঘুমাতে দে। আমি তো ছোট লোক ছেঁচড়া, তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে আসছেন কেন? আপনাকে আটকে রাখি নাই ঘুমিয়ে না যাওয়ার জন্য। নিজের মতো করে ঘুমান, আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে না আপনাকে। বলে প্রীতির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অপর পাশ ফিরে শুয়ে পড়লো আকাশ। এই তুই কিন্তু আমার রাগ উঠাচ্ছিস। সরি, রাগ উঠলে কিছু করার নাই। আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো বলেছি তো ঘুমাবো। এটা বলে পিছন সাইড থেকে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও কম কিসে, হাতটা সরিয়ে দিল তার গা থেকে। তুই আমাকে জড়িয়ে ধরতে দিবি না, তাই তো? হ্যাঁ, তাই দিব না।
প্রীতির কর্মকাণ্ড দেখে ভিতরে ভিতরে হাসতে হাসতে শেষ আকাশ। রক্ত মাথায় উঠে গেছে প্রীতির। সে আকাশের শার্টটা খামচে ধরে পিছন থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলে। এই তুমি কি করলে? এটা আমার শার্ট কেন ছিঁড়ে ফেললে? এটা তো কমই করেছি। ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, জড়িয়ে ধরে ঘুমাতে দে, না হয় কিন্তু খুব খারাপ হবে। যা খারাপ হওয়ার হোক, তাও আমি জড়িয়ে ধরতে দিব না। আমাকে ছোট লোক চেষ্টা বলে অপমান করে, সে আবার আসছে আমায় জড়িয়ে ধরতে। দেখ, আমার ঘুম পাচ্ছে অনেক, আমি ঘুমাবো আর তোকে জড়িয়ে ধরেই ঘুমাবো। বলে পিছন থেকে আবার আকাশকে জড়িয়ে ধরে। আমিও বললাম আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দিব না। তোমার ঘুমাতে হলে অন্যভাবে ঘুমাও। এই কুত্তা কোথাকার, যা, তোকে জড়িয়ে ধরবো না। বলে রাগে ফুফাতে থাকে। এক পর্যায়ে আর রাগ কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়। আকাশ নিজেকে বুঝতেই এই বলেছে, ধুর করুক কান্না, তাতে আমার কি? আমাকে যে সময় কষ্ট দেয়, এবার মজা বুঝুক। প্রীতি কান্না করতে করতে বলে, দেখিস আমাকে ঘুমাতে দিস নাই, তুইও শান্তি মতো ঘুমাতে পারবি না। ওকে, সমস্যা নাই, দেখা যাবে, আই ডোন্ট কেয়ার। এরপর আর কোনো সারা শব্দ পাই না মেয়েটার। তার মানে ঘুমিয়ে পড়েছে হয়তো কান্না করতে করতে। যাক, এবার আকাশও ঘুমিয়ে পড়বে। রাত 3টা বাজে। আকাশ বেঘরে ঘুমাচ্ছে। ঠিক তখনই প্রীতি ঘুম থেকে উঠে গিয়ে বালতি পুড়িয়ে পানি নিয়ে আসে আর সেগুলো আকাশের শরীরের উপর ঢেলে দেয়। আকাশ ঘুমের ঘরে চিৎকার করে লাফ দিয়ে উঠে বিছানায় বসে পড়ে। বিব্রতভাবে বলে, আল্লাহ, ছাদ ছিদ্র হয়ে গেছে। কিন্তু না, তার ধারণা ভুল প্রমাণ হয়। যখন সে চোখটা ঘুরিয়ে পাশে তাকায় তখন সে দেখতে পায় প্রীতিকে। প্রীতি পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজাজ তো পুরো মাথায় উঠে যায়। এটা কি হলো? পুরো ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে মেয়েটা আমার। এই তুমি এটা কেন করলে? আমায় গায়ে পানি ঢেলে দিলে কেন? একদম বেশ করেছি, আমায় জড়িয়ে ধরতে দিসনি, আবার কথা বলছিস? হ্যাঁ, তুই কিভাবে ভাবলি যে আমি ঘুমাতে না পারলে তোকে ঘুমাতে দেব? আমি কি তোমায় ধরে রেখেছিলাম যাতে করে তুমি না ঘুমাতে পারো? হ্যাঁ, তা করিসনি, কিন্তু তার থেকে বড় কিছু করেছিস। তুই জানিস যে তোকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, কিন্তু তাও তুই আমায় জড়িয়ে ধরতে দিসনি। তাই বলে তুমি এমনটা করবে? একটা ঘুমন্ত মানুষের গায়ের উপরে পানি ঢেলে দিবে? এটা তো কমই করেছি, এখনো সময় আছে, আমায় জড়িয়ে ধরতে ঘুমাতে দে, না হয় আরো বড় কিছু করব। এবার মেজাজ আরও খারাপ হয়ে গেল। খাট ছেড়ে উঠে গিয়ে মেয়েটাকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। রাগ তো মাথায় উঠে গেছে। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আমার ঘুম নষ্ট করলি কেন? তুমি একা একা ঘুমাবে আর আমি ঘুমাবো না, এটা কি করে হয়? তাই তোমাকেও ঘুমাতে দিব না। রাগ আর কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। প্রীতি তো অবাক। ছ্যাঁচড়াটা ওকে থাপ্পড় মারলো। অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। তুই সেই সময় থেকে একটা কথা বলে যাচ্ছিস, তোকে জড়িয়ে ধরতে দেইনি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোর ঘুম যাওয়া তো আর আটকায়নি। কিন্তু তোর কত বড় সাহস, তুই আমার গায়ে পানি ঢেলে দিলি। চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথাও নাই। এই কথা বলছিস না কেন? না আরেকটা লাগিয়ে দিব? এই না না, প্লিজ, আমি আর এমনটা করব না। এবারের মতো কিছু বললাম না, ছেড়ে দিলাম। একটা কথা মাথায় রাখবি, তোদের প্রপার্টিতে থাকি বলে দুর্বল ভাবিস না। শুধু সময়ের অপেক্ষায় আছি, সময় হলে এখান থেকে আমিও চলে যাব। বলে ট্রাউজারটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। এখনো থ হয়ে আছে আকাশের কথাবার্তা আর কর্মকাণ্ড দেখে। চাচা, তুই আমার গায়ে হাত দিয়েছিস তো, এটার ফল কি হয় তুই বুঝবি। এর জন্য তোকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। অন্যদিকে ধুর বাবা, তাড়াহুড়ো করলে একদম কোনো কাজই ঠিকমতো হয় না। খালি ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে এসেছি, গামছার কথা একদমই ভুলে গেছি। এখন কি হবে? ভেজা শরীরে ট্রাউজার পরলে সে আবার ভিজেই যাবে অর্ধেকটা। মেয়েটাকে ডেকে গামছাটা দিয়ে যেতে বলবো ভাবছি, কিন্তু না, এটা করা যাবে না, তাহলে আমার দাম কমে যাবে। রাগ তো আমি করেছি। 2 মগ পানি ঢেলে নিলাম গায়ে, পরে ভিজা শরীরে ট্রাউজারটা পরে নিলাম। ওয়াশরুম থেকে বের হব, ঠিক তখনই দেখি প্রীতি গামছা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও গামছা, এটা দিয়ে ভালো করে মুছে নাও। না, আমার লাগবে না বলে হাঁটা ধরলাম, ঠিক তখনই প্রীতি আমাকে পিছন থেকে টেনে ধরলো। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি দোষ করেছি তার জন্য আমায় মেরেছো, এবার কিন্তু তুমিও সেটাই করছো। ভালোই ভালোই চুপচাপ দাঁড়াও, আমি গা মুছে দিচ্ছি। মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম। মেয়েটাকে মারলাম, কই গাল ফুলিয়ে বসে থাকবে তা না, উল্টো আরও এসে আমার গা মুছে দিচ্ছে। ওর কথা শুনে এখন খারাপ লাগছে। ইস, কেন যে মেয়েটাকে মারলাম।
ভালো করে বাচ্চামি স্বভাবটা যায় নাই, আর তার গায়ে হাত তুললাম। আর রাতের বেলায় একটু বেশি করে ফেলেছি আমি। মেয়েটা ঘুমাতে চেয়েছে, জড়িয়ে ধরে তাকে জড়িয়ে ধরতে দেইনি, না হয় সে এমনটা করতো না। এই যে তোমার গা মোছা শেষ, এবার তুমি গিয়ে ঘুমাতে পারো। বিছানা চাদর আর বেডশিটটাও অন্যটা লাগিয়ে দিয়েছি, এখন আর কোনো সমস্যা হবে না। তো তুমি ঘুমাবে না? না, আজ আর আমি ঘুমাবো না, আর কয়েক ঘন্টা পর তো সকাল হয়ে যাবে। এই মেয়ে, কি বলো ঘুমাবে না মানে? এখনো অনেকটা সময় বাকি। এমন ধারা বললে কি হয় নাকি? না, আমার সাথে তোমার ঘুমাতে হবে বলে মেয়েটাকে কোলে তুলে নিলাম। কিরে, হঠাৎ কি হলো? ছোট লোকটা এমন ধারা ভালোবাসা দেখাচ্ছে, যেখানে রাতের বেলায় গায়ে হাত দিতে দেয়নি সেখানে কোলে তুলে নিয়েছে। ব্যাপারটা কি? গা মুছে দিয়েছি সেই জন্য নাকি? মেয়েটাকে বিছানায় নিয়ে গিয়ে শক্ত করে নিজের বাহু ডোরে জড়িয়ে ধরলাম, তারপর শুয়ে পড়লাম ওকে নিয়ে। ইস, ভিতরে কি যে ফিলিংস হচ্ছে! একটু আগে মেয়েটা আমার জন্য গামছা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, একদম বউ বউ লাগছিল। নাক মুখ গুজে দিয়ে ছ্যাঁচড়াটার বুকের মধ্যে শুয়ে আছি, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না আমার। এই ছ্যাঁচড়াটাকে জড়িয়ে ধরলে আমার দুনিয়াদারি অন্যরকম হয়ে যায়। ইচ্ছে করে সারাটা জীবন ওকে জড়িয়ে ধরে থেকেই সময়টা পার করে দিই। কেমন যেন একটা অনুভূতি কাজ করে ওকে জড়িয়ে ধরলে। দুজনে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবে না। সকালে ঘুম থেকে আকাশ আগে উঠে পড়ে, প্রীতি তখনও ঘুমোচ্ছে, তাই আকাশ আর উঠলো না, সেও শুয়ে আছে। মেয়েটার দিকে হা হয়ে তাকিয়ে ওর ঘুমন্ত চেহারাটা দেখছে। একটু পর শাশুড়ি আম্মা এসে ডেকে গেল। এই, তোমরা দুজন তাড়াতাড়ি নিচে নেমে এসো, নাস্তা লাগাচ্ছি। ডেকে ডেকে তিনি চলে গেলেন। এই প্রীতি, ওঠো তাড়াতাড়ি, আম্মু এসে ডেকে গেছে নিচে যাওয়ার জন্য। নাস্তা লাগিয়েছে নাকি? আর একটু ঘুমাতে দাও না, আমি আরও একটু ঘুমাবো। এই এখন আর ঘুম না, নাস্তা করে এসে দরকার হয় আবার ঘুমিও। উঠছি। তারপর দুজনে মিলে ফ্রেশ হয়ে নাস্তা করে গেল নিচে। সবই ঠিক আছে, কিন্তু বিপত্তি বাঁধলো নাস্তা খাওয়া নিয়ে। কারণ যেই হাত দিয়ে খাবে সেই হাতেই ব্যান্ডেজ। খাবারগুলো সামনে নিয়ে চুপচাপ বসে আছে। এটি প্রীতির চোখ এড়ালো না। এই কি হলো, খাচ্ছ না যে? কিভাবে খাবো? হাত তো ভালো না। ও শিট, আমি তো ভুলেই গেছিলাম একদম। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। প্রীতির কথা শুনে একদম লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ শ্বশুর শাশুড়ি পাশেই বসা, দুজনে মুচকি মুচকি হাসছে। কিন্তু লজ্জা পেয়ে কি আর হবে? আমার আদরে বউটা তো আমাকে খাওয়ানোর জন্য লোকমা ধরে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে এলো। একটু পর প্রীতিও রুমে আসলো, কিন্তু তাড়াহুড়ো করে। এই কি হলো, এত তাড়াহুড়া করছো কেন? আজ নাকি আমার বান্ধবী তিশারা সবাই আসবে তোমাকে আর আমাকে দেখতে। বিয়ের সময় তো কেউ আসতে পারেনি ঠিকঠাক ভাবে, কারণ যে তাড়াহুড়োয় বিয়ে হয়েছে তাই আজ আসবে। প্লিজ তুমি একটু পরিপাটি করে থেকো। আচ্ছা, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। প্রীতি একটা পাঞ্জাবি দিয়ে গেল, সেটা গায়ে লাগিয়ে রুমে বসে আছে আকাশ। একটু পর প্রীতির বান্ধবীরাও সবাই আসলো। সবাই জানে প্রীতির হাজবেন্ডের কথা, কিভাবে কি হয়েছে সবটা জানে। এই চল, তোদেরকে আমার ছোট লোক হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দেই। কিন্তু সামিরা তো এখনো আসেনি। আচ্ছা সমস্যা নাই, সে আসলে না হয় ওর সাথে আলাদাভাবে পরিচয় করিয়ে দেব। বান্ধবীদেরকে নিয়ে নিজের রুমে আসলো আকাশের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে। বান্ধবীরা সবাই হাসাহাসি করছে আকাশকে দেখে। একজন তো বলেই ফেলেছে, ছোট লোক দুলা ভাই কেমন আছেন? কথা শুনে মনটা ভরে গেল। ওদের হাবভাব দেখে বুঝতে বাকি রইল না যে তারা আমার মজা উড়াতে এসেছে। জি আলহামদুলিল্লাহ, ভালো, আপনি? হ্যাঁ ভালো, কিন্তু প্রীতি, আমার একটা জিনিস মাথায় ঢুকছে না। তুই আমার স্যাসরাকে বিয়ে করলি কি করে? কপাল খারাপ হলে যা হয় আর কি। এমন চ্যাচড়ার সাথে বিয়ে বাসার ইচ্ছে কি আমারও ছিল নাকি? কারোর কথায় খারাপ লাগলো না, কারণ আসলেই আমি ছেঁচড়া। কিন্তু প্রীতির কথা শুনে চোখটা লাল হয়ে গেল। মেয়েটা কি সারা জীবন আমাকে এইভাবে অপমান করে যাবে? কখনো কি স্বামীর মর্যাদা দিবে না? লজ্জায় চোখ নিচের দিকে নামিয়ে রেখেছি। এমন সময় কেউ দরজায় টোকা দেয়। এই যে প্রীতি, আমি আসতে পারি? হ্যাঁ দোস্ত, আয়। গলার আওয়াজ শুনে আমার কাছে পরিচিত মনে হলো। নজর উঠিয়ে ওনার দিকে তাকালাম। ওনাকে দেখে তো আমার চোখ জোড়া কপালে উঠে গেছে। আল্লাহ, এ তো আমার ছোটো বোন সাফার ক্লাসমেট সামিরা। আমাকে অনেক আগে থেকেই চিনে। ওকে আমি আমার ছোটো বোনের মতোই দেখি, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আস্তে আস্তে আমার অতীতগুলো সামনে আসতে চলছে। আল্লাহ জানে
সামির আবার কিছু বলে দেয় কিনা। সে আমার ব্যাপারে সমস্তটা জানে। এই সামিরা, এই যে এ হচ্ছে আমার চ্যাচরা ও ছোট লোক হাজবেন্ড। প্রীতি, তোর কি মনে হচ্ছে না যে তুই একটু বেশি বেশি করছিস? কিরে, তোর আবার কি হলো? হঠাৎ এমন রিয়াক্ট করছিস? কিছুই হয়নি, তবে দরজার অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তোরা ওনাকে অপমান করছিস। প্রীতি শোন, সময় থাকতে জিনিসের মূল্য দেওয়া শিখে নে, না হয় পরে হায় উতাস করবি। সামিরা, বুঝলাম না, তুই হঠাৎ এই ছোট লোকটাকে নিয়ে এত পজিটিভ কথা বলছিস। তোর সাথে তো আমার ফোনে কথা হয়েছে যে আমি একটা চ্যাচরা ছোট লোককে বিয়ে করেছি। এখন তো কিছুই বলছিস না, কিন্তু হঠাৎ এখন কি হলো যে উল্টে গেলি? তখন কিছু বলিনি, কারণ একটা মানুষকে না দেখে তো আর বিবেচনা করা যায় না। তাছাড়া তুই এখন ওনার স্ত্রী আর উনি তোর হাজব্যান্ড, সো সম্মানটা তোর থেকে আশা করাই যায়। মানা না মানা সেটা তোর ব্যাপার, কিন্তু লিগেলি তুই আর উনি কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। ও বুঝেছি, ছোট লোকটাকে দেখে তোর মায়া লেগে গেছে, তাই তুই কিছু বলতে পারছিস না। এত দরদ লাগলে নিজেই ওর গলায় ঝুলে পড়। প্রীতির কথা শুনে সে সহ বাকি বান্ধবীরাও সবাই হাসতে শুরু করে। শোন, সময়ের চাকাটা উল্টো ঘুরবে। এখন হয়তো আমার কথাগুলোর মজা উড়াচ্ছিস, এমন একটা সময় আসবে তখন 4 হাত পা একসাথে গুজিয়ে কান্না করলেও সময়টা আর ফিরে পাবি না। আর কি বললি, ওনাকে ছোট লোক? যার পুরো নামে শহর চলে, যার বাসার কাজের লোকও তোর বাবার চাইতে কয়েক গুণ বেশি কোটিপতি, তাকে বলছিস ছোট লোক? মানে কি বলছিস ঠিক বুঝলাম না। আল্লাহ, এখন তো ফেসে যাব। মেয়েটা আমার সমস্ত ইতিহাস ফাঁস করতে চলেছে। না, ওকে আটকানো দরকার। সে মানেটা কি সেটা বলতে যাবে, তার আগে ওকে আটকে দিলাম। এই যে, আপনি একটু চুপ থাকবেন প্লিজ? আপনি কী সব বলছেন উল্টাপাল্টা, প্লিজ চুপ করেন। সামিরা চুপ হয়ে গেল, কারণ সে আকাশের চোখের মিনতি লক্ষ্য করেছে। চোখ দুটো মিনতি করছিল, সে যেন কিছুই না বলে, তাই সেও চুপ হয়ে যায়। কিরে সামিরা, কথা বলছিস না যে? কথাগুলোর মানে কি? মানে এটা নেই কিছু না, এখন বাদ দে এইসব কথা। আছিস কই? একটু আনন্দ করব তা না, কি সব লাগিয়েছিস? আচ্ছা বল, এখন তোদের কি অবস্থা সবার? হ্যাঁ ভালো। তোর? হ্যাঁ, ভালোই আছি। টপিকটা বাদ দিলেও প্রীতির মাথার মধ্যে সামিরার কথাগুলো বারবার বাড়ি খাচ্ছে। কথাগুলো যেন তার ভিতরে কোনোভাবেই হজম হচ্ছে না। ধুর, যা হবে হোক। আচ্ছা আকাশ, তুমি একটু নিচে যাও, আমরা বান্ধবীরা সবাই একটু আড্ডা দিব। ওকে, তোমরা আড্ডা দাও, আমি নিচে যাচ্ছি। নিচে গিয়ে সোফায় বসে আছে, এমন সময় শাশুড়ি আম্মা এসে বললেন, বাবা, তুমি নিচে বসে আছো যে? আম্মু, আসলে অনেক দিন পর ওর বান্ধবীরা এসেছে, একটু ভালো করে টাইম স্পেন্ড করুক, তাই আর কি নিচে নেমে এসেছি। সেটা কেমন কথা? তুমি ওর হাজবেন্ড, তুমি থাকলে সমস্যা কি ছিল? না আম্মু, সমস্যা না, থাক না, বাদ দিন। ওকে, তোমরা তোমাদের যা ভালো লাগে করো। আমি রহিমাকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি, বসে বসে চা খাও। তারপর তিনি চলে গেলেন। সোফায় বসে আছি আর একটু আগের কথা ভাবছি। মেয়েরা এক অদ্ভুত জাতি, নিজের প্রেস্টিজের জন্য নিজের জামাইকেও ছোট করতে দ্বিধাবোধ করে না। কিভাবে পারলো সে আমায় তার এতগুলো বান্ধবীর সামনে অপমান করতে? ভালোবাসায় তো কোনো কমতি রাখিনি, তাও কেন সে আমার উপহাস করে সব সময়? এসব নিয়ে ভাবছে, তখনই রহিমা এসে চা দিয়ে যায়। এই যে সাহেব, আপনার চা। চায়ের কাপটা রহিমার কাছ থেকে নিয়ে, আচ্ছা তুমি যাও। আকাশ চা খাচ্ছে বসে বসে। এমন সময় প্রীতির বাবা রুম থেকে বের হয়ে এদিকে এগিয়ে আসে। কি খবর বাবা তোমার? এই তো ভালো, আপনার? হ্যাঁ, কোনো রকম চলছে, তবে প্রেশারটা একটু বেড়ে গেছে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। আমি চাচ্ছিলাম আমার সমস্ত বিজনেস তুমি হ্যান্ডেল করবে। আমি সব তোমার নামে লিখে দিব, যতই হোক মেয়ের জামাই তো। আব্বু কি বলছেন এসব উল্টাপাল্টা? আমার কিচ্ছু চাই না, আপনি সমস্ত কিছু প্রীতির নামে করে দিন। আমি জানতাম তুমি এমনটাই বলবে, তাই তো তোমার উপর আমি আমার মেয়ের দায়িত্ব চাপিয়ে দিয়েছি। আর শোনো, আমি সিরিয়াস, আমার মেয়েটা এখনো বড় হয় নাই, আর সে এত কিছু এখন সামলাতেও পারবে না, তাই আমি ওর সাথে কথা বলে তোমার নামে সবকিছু লিখে দিব। না আব্বু প্লিজ, আপনি এমনটা করবেন না, আপনি প্রীতির নামে লিখে দিন। এটা যদি উনি জানতে পারে তাহলে আমাকে ভুল বুঝবে। তুমি সেটা আমার উপর ছেড়ে দাও, সে তোমাকে কিছুই বলবে না। ওকে যা বলার আমি বলবো, তুমি প্রিপেয়ার হও। এটা বলে শ্বশুর মশাই চলে গেলেন। কি হলো, কিছুই মাথায় ঢুকছে না। এদিকে মেয়ের কাছে আমি ছোট লোক, তাই বলে সে পাত্তাও দেয় না।
অন্যদিকে মেয়ের বাপ সম্পত্তি জামাইয়ের নামে উইল করার জন্য পাগল হয়ে যাচ্ছে। অনেকটা সময় নিচের সোফায় বসেছিলাম, কিন্তু আর ভালো লাগছে না, তাই রুমের দিকে হাঁটা ধরলাম। রুমের দরজার সামনে যেতেই সামিরার সামনাসামনি পড়লাম। ভাইয়া তুমি এখানে? আর তুমি যে প্রীতির বর সেটা কখনো ভাবতেই পারিনি। হ্যাঁ রে, কি করব বল, এক রকমের ফেসে গেছি, তাই ওকে বিয়ে করেছি। কিন্তু তুমি কি জানো ওই দিকের অবস্থা কেমন? তোমার বাড়ির লোক এখনও তোমার পথ চেয়ে বসে আছে, কবে তুমি বাড়ি ফিরবে সেই ভরসা নিয়ে এখনও বসে আছে। কিন্তু তুমি সব ছেড়ে দিলে এখানেই বসে আছো। ওদিকে তোমার বাবা মা চোখের জলে বান ভাসিয়ে দিচ্ছে। বিশেষ করে তাহিয়ার রোজ কান্না করে তোমার জন্য, দেখা হলেই তোমার কথা বলে কান্না করে। প্লিজ তুমি বাড়ি ফিরে যাও। না রে বোন, এখন যাব না, সময় হয়নি এখনো। আমার সময় আসলে আমি বাড়ি ফিরে যাব। আর তাছাড়া বাবার চোখে আমি এখনো আগের মতোই আছি। আমাকে নিয়ে ওনার বিশ্বাসটা পরিবর্তন হোক, তখন বাড়ি ফিরবো। আচ্ছা বুঝলাম, কিন্তু কখন? প্লিজ বোন, আর কিছুটা সময় দে। আর তুই কাউকে বলিস না আমার ঠিকানা। তাইয়া কেউ বলবে না? না, ওকে বলিস না, না হয় সে আমার কাছে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি অতি শীঘ্রই বাড়ি ফিরবে। আচ্ছা। কথা শেষ করে রুমে গেল। সামিরা নিচে চলে গেল। প্রীতি আকাশকে দেখে রেগে মেগে আগুন। এই কুকুর, তুই রুমে কি করছিস? তোকে না বলেছিলাম আমরা কিছু সময় কথাবার্তা বলবো, তুই নিচে থাকতে। তাও তুই রুমে এসেছিস কোন সাহসে? আসলে আমার নিচে মন টিকছিল না, তাই রুমে চলে এসেছি। প্রীতির বান্ধবী একজন প্রীতিকে বলে, প্রীতি, তোর হাজবেন্ড আসলেই স্যাসরা। তুই আমার স্যাসরাকে ডিভোর্স দিয়ে ভালো একটা ছেলেকে বিয়ে কর। আসলে তাই করব। এই চ্যাচড়ার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই তোরা চল অন্য রুমে আড্ডা দেব। চ্যাচড়াটা আমাদের শান্তি মতো কথা বলেও দিবে না। সবাই অন্য রুমে চলে গেল। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। একটু আগে প্রীতিকে বলে গেল সে আমায় ডিভোর্স দিবে। সারাদিন রুমের মধ্যেই ছিলাম, রুম থেকে বের হইনি। রহিমা এসে বিকালবেলা নাস্তা দিয়ে গেল। শুধু রাতের বেলায় খাবার খাওয়ার জন্য নিচে নেমেছিলাম। প্রীতির বান্ধবীরা আজ এখানেই থাকবে। সারাদিন প্রীতির সাথে আমার আর কোনো কথা হয়নি। রাতের বেলায় শুয়ে আছি। প্রীতি এখনও রুমে আসে নাই, মেয়েটার জন্যই ওয়েট করছিলাম। একটু পর সে রুমে আসলো। কিরে ছোট লোক, তুই এখনো ঘুমোসনি? কোনো কথা নাই, চুপচাপ শুয়ে আছে আকাশ। কিরে কথা বলছিস না যে? ভাব বেড়েছে তোর? তাও কোনো উত্তর দেয় না। মেয়েটা আর কোনো কথা বলল না, চুপচাপ তাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে দিয়ে শুয়ে পড়ল। আজ কোনো টু শব্দও করেনি। করুক, যেমন ইচ্ছে তার সাথে ব্যবহার করুক, সে তো খেলনার পুতুল, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। একটু পর খেয়াল করলাম মেয়েটার কোনো সারা শব্দ নাই, হয়তো ঘুমিয়ে গেছে। মেয়েটার চেহারার দিকে নজর পড়তেই চোখটা আবার ভিজে গেল, কারণ ওকে খুব ভালোবাসি আমি। সে আমায় ছেড়ে দিলে হয়তো জীবনটাই শেষ হয়ে যাবে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। হঠাৎ প্রীতি নড়ে উঠল। কিরে তুই এখনো ঘুমাসনি? তাড়াতাড়ি করে চোখটা মুছে নিলাম, তবে প্রীতি হয়তো আমার চোখের পানি দেখে ফেলেছে। আসলে ঘুম আসছিল না আমার। ঘুমাসছ না ভালো কথা, কিন্তু কান্না করছিস কেন? কই কান্না করছি? শোন, মিথ্যা বলে লাভ নাই, আমি দেখে ফেলেছি। আর কান্না করেও কোনো ফায়দা হবে না। তোকে আমি ডিভোর্স দিয়ে দেব। তোর মতো ছোট লোকের সাথে আমার যায় না। আজ বান্ধবীদের সাথে বড় গলায় কথা বলতে পারছি না শুধু তোর জন্য, কারণ ওদের হাজবেন্ড এক একজন অনেক কোটিপতি বা ভালো ভালো পজিশনে আছে, কিন্তু তোর তো কিচ্ছুই নেই। ছাছরা তুই। ওদের সামনে আমি ছোট হয়ে গেছি, আর ছোট হতে চাই না। তোকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিব। ওদের চোখে আমি বড় হতে চাই। প্লিজ প্রীতি, তুমি আমায় ডিভোর্স দিও না। তোমায় খুব ভালোবেসে ফেলেছি আমি। তোমায় ছাড়া বেঁচে থাকার কোনো উৎস খুঁজে পাচ্ছি না আমি। এই ছোট লোক, ভালোবাসিস মানে কি? হ্যাঁ, তুই ভালোবাসিস বললেই কি হবে নাকি? তোর মতো কুকুরের বাচ্চাকে আমি কখনোই ভালোবাসবো না। তুই আমার যোগ্যই না। নিজেকে কখনো আয়নায় দেখেছিস কিরকম লাগে তোকে দেখতে? চলে এসেছে ভালোবাসতে। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল আকাশ। চোখের পানি যেন প্রবাহমান নহরের মতো বইতে চলেছে। চোখের পানিগুলো আড়াল করে মুছে নিল। আচ্ছা ডিভোর্স দিয়ে দিও, সমস্যা নেই, কিন্তু এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমোচ্ছি, তুইও ঘুমিয়ে পড়। কোনো কথা বলল না আর আকাশ। প্রীতি ঘুমিয়ে গেছে, কিন্তু সারা রাত আকাশ আর ঘুমোতে পারেনি। খালি একটা কথাই বারবার মাথায় ঘুরছিল তার, টাকা পয়সা আর পজিশন। এই কয়েকটা জিনিস এই সব জায়গায় ম্যাটার করে, কেউ আসল মন দেখে না। একদম রাতের শেষ ভাগে চোখটা লেগে এসেছে তার। সকালে ঘুম থেকে উঠে দেখে 10টা বাজে। প্রীতিও বিছানায় নাই।
তার মানে আজ সে তার আগেই ঘুম থেকে উঠে পড়েছে। বিছানা ছেড়ে উঠে গেল আকাশ। এক সেট কাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাবে ফ্রেশ হতে, ঠিক তখনই প্রীতি নিচতলা থেকে উঠে রুমে আসে। প্রীতির চোখ মুখ লাল হয়ে আছে, বুঝাই যাচ্ছে মেয়েটা কান্না করেছে, চোখের কোণে পানিও জমে আছে। এই প্রীতি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য সবটা হয়েছে। বলে ঠাস করে আকাশের গালের মধ্যে কষে থাপ্পড় বসিয়ে দেয়। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে প্রীতির দিকে চেয়ে আছে আকাশ। কি করলাম আমি? হুট করে এমন বিহেভ কেন করছে সে? আচ্ছা, আমি কি করেছি? এই ছোট লোক, কি করেছিস তুই জানিস না? আমার বাপকে পটিয়ে রেখেছিস কেন তুই? তোকে ছাড়া কিছু দেখি কিচ্ছুই বোঝে না উনি। কি ধুল পড়িয়েছিস তুই আমার বাপকে যে তোর নামে সব কিছু উইল করে দিবে? আমি কি জানি সেটা তুমি তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞেস করো। এই ছোট লোকের আবার আমার মুখের ওপর কথা বলছিস? তোর জন্য হয়েছে সবটা। তুই আমার লাইফে আসার পর কোনো কিছুই আমার ঠিকঠাক যাচ্ছে না। নিজের বাবা পর্যন্ত সন্তানকে ছেড়ে তোর উপরে ভরসা করছে। কেন আমার মধ্যে কিসের কমতি আছে যে আমি ওনার বিজনেসের দেখাশোনা করতে পারবো না? ভালোই তো প্ল্যান করে ফেলেছিস। শুরুতে আমার জীবনটা বরবাদ করলি, এখন আবার বাবাকে পটিয়ে সমস্ত সম্পত্তি হাতাবার চিন্তা ভাবনা করেছিস। এই যে প্রীতি, মুখ সামলে কথা বলো। তোমার বাবার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। উনি নিজ থেকে যেচে এসেই বলেছে তিনি সমস্ত কিছু আমার নামে উইল করে দেবে। এই হয়েছে, থাক, এখন আর সাধু সাজতে হবে না। আমি জানি তোর মতলব খারাপ। তুই বাবাকে বলে সমস্ত কিছু আমার নামে করে দিবি, আর না হয় তোর নামে করে দিলে সেটা তুই আমার নামে করে দিবি। ওকে, ঠিক আছে, আমি সমস্ত কিছু তোমার নামেই করে দিব। আর একটা কথা মাথায় রেখো, তোমার বাবার এই 2 টাকার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। আমার যা আছে সেগুলো দিয়ে তোমার বাবার মতো 100টা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো। বলেই মুখে হাত দিয়ে ফেললাম। আল্লাহ, এটা কি বলে ফেললাম আমি? মুখ ফসকে নিজের অতীত সামনে নিয়ে আসতে চলেছি। বাহ ছোট লোক, তুই তো দেখছি গলাবাজি করতেও ওস্তাদ। তোর যদি এত কিছুই থাকতো তাহলে তুই অন্যের ঘরে ঘর জামাই থাকতি না, আর মানুষের কৃপাও তোর দরকার পড়তো না। ছাগল পাঠা কোথাকার। চুপ করে আছে আকাশ, কি বলবে বলার ভাষা নাই। আচ্ছা, আমি সমস্ত কিছু তোমার নামে উইল করার ব্যবস্থা করছি। এবার প্লিজ আমাকে মুক্তি দাও, আমি গোসল করব। হ্যাঁ তাই করবি তুই। এবার যা, কার মরা গাড়বি গাড়। ওয়াশরুমে ঢুকে গেল আকাশ ফ্রেশ হতে। পানির কলটা ছেড়ে দিয়ে মগ কেটে কেটে মাথায় পানি ঢালছে আর ভাবছে, আল্লাহ, এটাই কি সেই বাচ্চা প্রীতি যাকে হসপিটালে এক দেখায় ভালোবেসে ফেলেছিল? ওর ব্যবহার এতটা খারাপ সেটা ভাবতেও আকাশের অবাক লাগছে। ওর কাছে কি তার ভালোবাসার কোনো মূল্য নাই? না, এখন মনে হচ্ছে প্রীতির থেকে নিজেকে সরিয়ে নেওয়াই বেটার। কিন্তু ওকে ছাড়া থাকবে কি করে? না, সে যদি তাকে ছেড়ে দেয় তাহলে সেও ওকে আর আটকাবে না। ফ্রেশ হয়ে নিচে গেল আকাশ নাস্তা খাওয়ার জন্য। শাশুড়ি আম্মা নাস্তা পরিবেশন করছে। প্রীতির বান্ধবীরা চলে গেছে সকাল সকাল নাস্তা করছে এমন সময় শ্বশুর মশাই বলল, আকাশ, তুমি নাস্তা শেষ করে আমার সাথে একটু দেখা করো রুমে। আচ্ছা। তারপর নাস্তা শেষ করে শ্বশুর মশাইয়ের রুমে গেল আকাশ। ও, তুমি এসেছো? জি। আচ্ছা নাও, এখানে সমস্ত কিছুর আসল ডকুমেন্ট আছে। তুমি সমস্ত কিছু দেখে সাইন করে দাও, আর আজ থেকে সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। চোখগুলা বড় বড় হয়ে আছে শ্বশুরের কথা শুনে। আচ্ছা, এগুলো কি প্রীতিরই নামে করলে হতো না? না, যদি সে ওই পরিমাণ যোগ্য হতো তাহলে আমি সমস্ত কিছু ওর নামেই লিখে দিতাম, কিন্তু সে যোগ্য না। চুপ করে আছি, তারপর সমস্তটা একবার দেখে নিয়ে সাইন করে দিলাম। তাহলে বলো, কবে থেকে অফিসে জয়েন করছো? আমাকে 1 সপ্তাহ সময় দিন, তারপর থেকে জয়েন করব। আচ্ছা ঠিক আছে। নাস্তা করে আবার রুমে চলে গেল। একটু পর প্রীতি কোথা থেকে যেন রুমে আসলো। এই সমস্ত কিছু তো তোর নামে করে দিয়েছে, এখন তুই আমার নামে করে দিবি। 3 দিনের মধ্যে সমস্ত কিছু তোমার নামে উইল করে দিব। ওকে ঠিক আছে, কিন্তু যা করবি তাড়াতাড়ি করবি, কারণ তোকে পরেই ডিভোর্স দিয়ে দেব। কতটা স্বার্থপর হলে এমনভাবে কথা বলতে পারে? থাক, ওর বাবার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। এভাবে দিন চলতে থাকলো। সারাদিন রুমের মধ্যেই থাকে আকাশ।
প্রীতির সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। তবে একটা জিনিস ঠিক আছে, তারা কেউ কারোর সাথে কথা না বললেও সে রাতে ঘুমানোর সময় এসে তাকে ঠিকই জড়িয়ে ধরবে। আকাশেরও কেন জানি অভ্যাস হয়ে গেছে, মেয়েটা জড়িয়ে না ধরলে ঘুমেই আসতে চায় না আকাশের। অন্যদিকে আবার উকিলের সাথে কথা বলে রেখেছে আকাশ। এভাবে 2 দিন চলে গেল। 3 দিনের মাথায় উকিল ফোন দিয়ে বলল, ভাই সব রেডি। উকিল থেকে স্টাম্প আনলো এবং সম্পত্তি প্রীতির নামে উইল করে দিল। তাই আবার নতুন করে কাগজ রেডি করলো। তারপর প্রীতিকে ডেকে সবটা ওর নামে লিখে দিয়েছে আকাশ। এবার খুশি তো? হ্যাঁ, তবে কিছুটা অসন্তুষ্ট, কারণ আমি একজন উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের ব্যাপারে। সে নাকি 1 সপ্তাহ পর আসবে। কোথায় জানি কাজে গিয়েছে। ভেবেছিলাম সম্পত্তিগুলো নিজের নামে করে নিয়ে তোকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু আমার আরও 1 সপ্তাহ সময় নষ্ট করতে হবে। ও আচ্ছা, সমস্যাই নেই, মাত্র 1 সপ্তাহই তো, দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা থাকো, আমি একটু ছাদে যাব। বলেই ছাদে চলে আসলো আকাশ। প্রীতি কতটা নির্দয়বান সেটা ভাবতেই কষ্ট লাগছে। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ছে আকাশের। আর অল্প সময় থাকলেই হয়তো কেঁদে ফেলতো ওর সামনে। তাই তাড়াহুড়ো করে ছাদে চলে এসেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। প্রীতি উকিল থেকে ডিভোর্স পেপার নিয়ে এসে আকাশের মুখের উপর ছুঁড়ে মারে। এই নে ধর, আমি সাইন করে দিয়েছি। তুই এটাতে সাইন করে দিলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, আমি সাইন করে দিব। আর শোন, তোকে যেন এই বাড়িতে না দেখি। বাবাকে যা বলার আমি বলবো। তুই যাওয়ার আগে ওদের কারোর সাথেই দেখা করবি না। আচ্ছা। অনেক ছাঁচড়ামি করেছিস, ফকির কোথাকার। নিজের তো ক্ষমতা নাই, মানুষের ঘাড়ের উপর চড়ে বসিস। পারলে নিজের থেকে কিছু করে দেখা। কিছুই বলল না আকাশ, শুধু শুনে গেল। বলে যাও, কারণ এখন তোমার সময়। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে ঘর ছেড়ে চলে আসলাম। চোখের পানি দিয়ে পুরো শার্ট ভিজে গেছে আকাশের। আসার সময় বাসার কাউকেই কিছু বলেনি। চলে গেলাম আবার নিজের দুনিয়ায়। অন্যদিকে প্রীতির আব্বু প্রীতিকে জিজ্ঞেস করে, কি রে মা, আকাশ কোথায়? আব্বু চিটারটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? কি বলছিস উল্টাপাল্টা? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। সে তোমার কাছে ভালো সেজে তোমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার জন্য তা পারেনি। রোজ রাতে আমায় মারতো সে তোমার সম্পত্তির জন্য। বলতো তোর বাবার সব সম্পত্তি নিয়ে তোকে ছেড়ে দিব। মা, তুই ওইসব বলিসনি কেন আমাদের? ছি, ওর ভিতরে এতটা হারামিপনা ছিল, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। কিভাবে বলবো বাবা? তুমি যে কসম দিয়ে ওর সাথে আমার বিয়ে দিয়েছো, তার উপরে সে আমায় বলেছে তোমাদের কিছু বললে সে তোমাদেরকেও মেরে ফেলবে। বাবা, তাই ভয়ে বলিনি। আর আমি চাই না তোমরা এটা জানো যে তোমার মেয়ে সুখে নাই। এতে তোমাদেরও তো কষ্ট হবে। মারে, তুই আমাকে আগে বলতি একটু করে জাস্ট, তাহলে ওর 12টা বাজিয়ে দিতাম আমি। আর তাহলে কি ও এখন আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে গেছে? না বাবা, তা পারিনি। আমি কৌশলে ওর থেকে সমস্ত সম্পত্তি আমার নামে করে ফেলেছি, সে বুঝতেও পারেনি। সাব্বাস, এই না হলে আমার মেয়ে। আবু, দেখতে হবে না কার মেয়ে? হ্যাঁ তাই তো, আমার গর্ব তুই। দুনিয়া কেমন আজীব। আকাশের কোনো দোষ নেই, অথচ তাকে উল্টো ফাঁসিয়ে দিল। কিন্তু সমস্তটা করেছে প্রীতি। দিন গড়িয়ে রাত হলো। প্রীতি এখন খুশিতে আত্মহারা। কিন্তু বিপত্তি বাঁধল রাতে। সে এখন ঘুমাবে কি করে? কাকে জড়িয়ে ধরে ঘুমোবে? ছোট লোকটাকে তো বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। মনটা খারাপ হয়ে গেল একদম। কি করবে ভেবে পাচ্ছে না সে। রাতের বেলায় 1 সেকেন্ডের জন্যও তার ঘুম আসেনি। সারা রাত ছোট লোকটার কথা মনে পড়েছে ওর। ইচ্ছে করছে সে যেখানে আছে সেখানে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমাতে। ওর বুক ছাড়া যে ওর ঘুম আসে না। খুব ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু আফসোস সে চলে গেছে। কেমন যেন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা সে নিজেও জানে না। ইচ্ছে করছে ওকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু না, তার সম্ভব না, কারণ ওকে তো তাড়িয়ে দিয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে ছোট লোকটার জন্য। সে নিজেও ভেবে পাচ্ছে না, যাকে সে 2 চোখে দেখতে পারে না তার জন্য চোখ থেকে পানি কেন ঝরছে। তবে একটা জিনিস সে বারবার চোখের সামনে ভেসে আসছে, যে সে আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে শুয়ে থাকাটাকে। রাতটা ওর ঘুমা কেটে যায়। সকালবেলা উঠে সবাই মিলে একসাথে নাস্তা করতে বসে। প্রীতির আব্বু টিভিটা ছেড়ে দেয় সকাল 10টার খবর দেখার জন্য। নাস্তা করছে আর টিভিতে খবর দেখছে। এমন সময় টিভির স্ক্রিনে একটা ছবি ভেসে আসে, যেটা দেখে বাসার সবাই থ হয়ে যায়। নিউজ প্রেজেন্টার বলে, আজ বিকেল 3টায় রাষ্ট্রপতি নিজে আকাশ নামক একজন যৌন ব্যক্তিকে অভিনন্দন জানাবেন।
যিনি আবার দেশের গভর্নমেন্টকে লিগ্যাল প্রসেস আর্মস তৈরি করে দেবেন, যা তিনি আগেও করেছিলেন দেশের কল্যাণের জন্য। তবে তিনি মাঝে এইসব ছেড়ে দিয়েছিলেন কোনো এক কারণে। তিনি আবার সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, যাতে করে অন্য দেশের কাছে মাথা নত করতে না হয় আমাদের দেশের সরকারকে। সরকার তার সমর্থনের 200 বিলিয়ন টাকা উপহার দেবেন। স্যালুট জানাই আকাশ মাহমুদকে, দেশের জন্য হয়ে কাজ করবেন এমন সন্তান সবার ঘরে ঘরে জন্ম নিক, সেই প্রত্যাশাই করছি। প্রীতির বাবা তো কপালে হাত দিয়ে ফেলে এমন নিউজ দেখে। প্রীতির চোখও বড় বড় হয়ে যায়। তার মানে সে ঠিক কথাই বলেছিল, আমার বাবার মতো 100টা প্রতিষ্ঠান সে দাঁড় করাতে পারবে, তার এমন ক্ষমতা আছে। সমস্ত নিউজ চ্যানেল একই খবর প্রচার হচ্ছে। প্রীতির যেন বিশ্বাসই হচ্ছে না। একটু আগে নিউজ প্রেজেন্টার যা বলল তার কাছে সমস্তটাই স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে প্রীতির বাবার যেন কোনো দিকেই হিসেব মিলছে না। আকাশের এত কিছু থাকার পরেও সে আমার সম্পত্তির লোভ করলো কেন? তার তো কোনো কিছুরই অভাব নেই। কথাটা কেন যেন হজম হচ্ছে না। যার কাছে কোটি কোটি টাকার সম্পদ, সে আমার অল্প সম্পত্তির জন্য লোভ করবে? জিনিসটা কেমন যেন বেমানান। তবে কি প্রীতি আমার সাথে মিথ্যা বলল? না, সে এমনটা কেন করবে? সে আমার মেয়ে, সে এমনটা কখনোই করবে না। তবে আকাশের বিষয়টাও নজর আন্দাজ করতে পারছি না। না, এর পিছনে আসল কাহিনী কি সেটা আমায় খুঁজে বের করতেই হবে। প্রীতি নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছে। তার যেন কিছুই ভালো লাগছে না। কেমন যেন ঘোলাটে হয়ে গেছে সমস্ত কিছু। পিছনে কি ঘটেছে তার যেন কিছু মাথাতেই কাজ করছে না। ঠিক করেছে কি ভুল তার কাছে উত্তর জানা নেই। 3টা বাজতে চলেছে। দেশের গণ্যমান্য ব্যক্তিরা সবাই একটা মজলিসে একত্র হয়। বাংলাদেশ বর্ডার গার্ড হতে শুরু করে প্রশাসনিক আরও অনেক সিনিয়র কর্মকর্তারা সেখানে রয়েছে। বিশেষ করে রয়েছেন রাষ্ট্রপতি। তিনি আকাশকে অভিনন্দন জানানোর জন্য একগুচ্ছ গোলাপের তোড়া নিয়ে সকলের সামনে আকাশের হাতে তুলে দেন। রাষ্ট্রপতি স্পিকার হাতে নিয়ে দু একটা কথা বলে সকলের সামনে, পরে আকাশের হাতে স্পিকার তুলে দেন। আসলে কি বলবো নিজেরও জানা নেই, তবে এটুকুই বলবো, দেশের জন্য আবার কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আগেও দেশের জন্য কাজ করেছি, তবে কোনো এক কারণে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু পরে অনুভব করলাম, না, উপরওয়ালা যেহেতু মেধা দিয়েছে, তাহলে সেটাকে কোনো কাজে না খাটিয়ে নষ্ট কেন করব? তাই আবার নেমে পড়লাম দেশেরই কল্যাণে। সবাই আমার জন্য দোয়া করবেন। বলে স্টেজ থেকে নামতে যাবে, ঠিক তখনই 2টা পরিচিত মুখ সামনে পড়ে। নিজের চোখেই বিশ্বাস করাতে পারছে না আকাশ। মানুষগুলো যে তার চোখের সামনে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কেউ একজন মায়াভরা কণ্ঠে, বাবার সাথে কথা বলবে না? চুপচাপ দাঁড়িয়ে আছে আকাশ। কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। চোখের পানিগুলোই তার সর্বসময়ের সঙ্গী। চোখের কোণ বেয়ে পানি বের হচ্ছে। বাবা, আমায় মাফ করে দে। বলে সকলের সামনে আকাশের পায়ে পড়ে যেতে নিলে আকাশ তার বাবাকে ধরে ফেলে। বাবা, কি করছো তুমি এসব? সন্তানের কাছ থেকে পিতা ক্ষমা চাইবে, এর থেকে জঘন্য কাজ আর কি হতে পারে? মাফ চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোকে যে ভুল বুঝে ঘর থেকে বের করে দিয়েছিলাম, গতকাল যখন নিউজ দেখে জানতে পারি যে তুই দেশের জন্য এই কাজ করতি, তখন বিশ্বাস কর কলিজাটা খুশিতে চওড়া হয়ে গিয়েছে। যে আমার ছেলে কখনোই খারাপ কাজ করেনি, সে সব সময় ভালোর সাথে ছিল। তোর কাজকর্ম আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুই কোনো ভুল করিসনি। ভুল ছিলাম আমি। তোর পুরো কথা না শুনে সেদিন রিয়েক্ট করে ফেলেছিলাম। হ্যাঁ বাবা, বাদ দাও। এমন সময় রাষ্ট্রপতি ওদের দিকে এগিয়ে আসে। আরে হামিদ সাহেব, আপনি এখানে? হ্যাঁ, ছেলের সম্মাননা দেখতে এসেছিলাম। আমার ছেলে দেশের হয়ে কাজ করছে তা কখনো জানতেই পারিনি। বুকটা গর্বে ভরে গেল। তার মানে আকাশ আপনার ছেলে? হ্যাঁ আকাশ, হ্যাঁ আকাশ আমার ছেলে। হামিদ সাহেব, আপনি আসলেই মহান একজন মানুষ। আপনি যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, ছেলেকেও তেমন প্রতিষ্ঠিত করেছেন। ধন্যবাদ সাহেব। আচ্ছা, তাহলে চললাম। আকাশ, তুমি লেগে যাও কাজে। আবার আজকের মতো বিদায় নিচ্ছি। তারপর রাষ্ট্রপতি চলে যায়। আকাশের বাবার সাথে তার ছোট বোনও এসেছে। সেও অঝরে কান্না করছে। ওসব কথা, এই পুচকি কান্না করছিস কেন? দেখি এদিকে আয়। বলে সাফাকে জড়িয়ে ধরে। সাফা আকাশের ছোট বোন। বাবা, এবার ঘরে ফিরে চল। তোর মা তোর জন্য অপেক্ষা করছে। আমি ঘর থেকে বের হওয়ার সময় বলে দিয়েছে
আজ যদি তোকে নিয়ে বাড়ি না ফেরি তাহলে সে কোনো দানা পানি মুখে নিবে না। আচ্ছা চলো। তারপর বাপ ছেলে সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বিপত্তি বাধে বাসার সামনে গিয়ে। বাসার সামনে মানুষজন দিয়ে পুরো পুড়ে গেছে। কিভাবে জানি খবর পেয়েছে যে আকাশ আজকে বাড়িতে আসবে, তখন থেকেই লোকজন আকাশের বাড়ির সামনে ভিড় লাগিয়েছে। পুরো এলাকার মানুষ ভেঙে এসেছে আকাশকে দেখার জন্য। এত মানুষ যে স্বস্তি নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না। বহু কষ্টে মানুষজন ঠেলে বাড়িতে প্রবেশ করে। আকাশের আম্মু তো আকাশকে জড়িয়ে ধরে সে কি কান্না। বহুদিন পর কলিজার টুকরো ছেলেকে সামনে পেয়েছে। সমস্ত কিছুর ভিড়ে আকাশ প্রীতির কথা ভুলেই গিয়েছে। আর মনেই বা রাখবে কেন? নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছে? অপমান আর লাঞ্ছনা। তবে এখনও সে ভালোবাসে প্রীতিকে। প্রীতি এখনও নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছে। কারোর সাথেই কথা বলছে না, ঠিকমতো খাবারও খাচ্ছে না। তার শুধু একটা জিনিস ভেবেই মাথা ফেটে যাচ্ছে যে সে কি আকাশের সাথে যা করেছে তা কি ঠিক না ভুল। প্রীতির আব্বু আম্মু অনেক ডাকাডাকি করে, কিন্তু প্রীতি দরজা খুলে না। সে দরজা বন্ধ করে বসে আছে ভিতর থেকে। তিনারা না পারতে সামিরাকে ডেকে আনে। সামিরা দরজা খুলতে বললে হয়তো খুলবে, কারণ প্রীতির সবচাইতে কাছের বন্ধু হচ্ছে সামিরা। এই প্রীতি, দরজা খোল, আমি সামিরা। তাও সে দরজা খুলে না, চুপচাপ বসে আছে। প্রীতি প্লিজ দরজাটা খোল, তোর সাথে আমার কিছু কথা আছে, প্লিজ দরজাটা খুলে দে। প্রীতি দরজাটা খুলে দেয়। প্রীতির বাবা মা রুমে প্রবেশ করতে চাইলে সে না করে দেয়। বাবা, তোমরা কেউ আমার রুমে আসবে না। সামিরা, তুই ভিতরে ঢোক। সামিরাকে ভিতরে ঢুকিয়ে আবার দরজা আটকে দেয়। আচ্ছা, তোর কি হয়েছে প্রীতি? জানি না রে, আমার কি হয়েছে। তুই নাকি আজ সারাদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিস, খাওয়া দাওয়াও ঠিক মতো করিসনি। কি হয়েছে আমায় বল তুই। আসলে একটা প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই মিলাতে পারছি না। কি প্রশ্ন? আমি কি আকাশের সাথে ঠিক করেছি নাকি ভুল? ওর সাথে খারাপ ব্যবহার করা কি আমার আদৌ উচিত ছিল নাকি ছিল না? এইসব প্রশ্ন আমার ভিতরটাকে শেষ করে দিচ্ছে। তবে একটা জিনিস, ওর জন্য আমার জীবন থেকে সব কিছুর মানেই হারিয়ে ফেলেছিলাম। যখন থেকে এসেছে আমার লাইফে, তখন থেকেই আমার দাম কমে যাচ্ছে মানুষের কাছে। প্রীতি, তোকে একটা কথা বলি, তুই কি আসলেই জানিস আকাশকে? না, জানি না সে কে। তবে গতকাল নিউজে শুনেছি সে নাকি দেশের গভর্নমেন্টকে আর্মস বানিয়ে দিবে, যা সে আগেও করত। শোন, এটা তো শুধু তোর সামান্য পরিচয় শুনেছিস, তাও পুরোপুরি শুনিসনি। এই শহরে তোর নামে কতগুলো বাড়ি আছে তা নিজেও জানে না। দেখেছিলাম সেই দিন তুই আর বাকি সবাই মিলে কেমন অপমান করলি ছোট লোক আর ছ্যাঁচড়া বলে। কিন্তু তুই কি এটা জানিস যে সে তোর বাবার পুরো সম্পত্তিকে কয়েক হাজার বার ক্রস করতে পারে? প্রীতির চোখ জোড়া বড় বড় হয়ে যায় সামিরার কথা শুনে। এখনই অবাক হয়ে যাচ্ছিস? এখনও তো আরও অনেক কিছু শোনার বাকি আছে। সে তোকে ভালোবাসত বিধায় কখনো এইসব নিয়ে তোকে কথা শোনায়নি। তার কাছে সমস্ত কিছুর আগে তুই ছিলি, তোর ভালোবাসা ছিল, যেটা সেদিন আমি তার সাথে কথা বলে বুঝতে পেরেছি। তার সম্পর্কে যতই বলি শেষ হবে না। তবে শুধু এটুকু বলবো, তোর বাবা অল্প কয়েক টাকার মালিক, তাই তোর এত অহংকার। তাহলে তার কতটা অহংকার হওয়া উচিত যার বাবা কিনা বাংলাদেশে ব্যাংকের জিএম। শোন, টাকা দিয়ে সব কিছু বিবেচনা করা যায় না। প্রীতির তো হুশেই উড়ে গেছে সামিরার কথা শুনে। কি বলছে এইসব? তার মানে আকাশ হামিদ সাহেবের ছেলে? প্রীতির কলিজা ফেটে যাচ্ছে সামিরার কথা শুনে। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আকাশ কি ছিল। হীরাকে কাচের টুকরো মনে করে অপমান করেছে সে, কিন্তু সে কখনো টাকা পয়সার বড়াই করেনি। আর আমি কি করলাম ওর সাথে? ছি! কিন্তু সামিরা, তুই এগুলো জানিস কি করে? কারণ আমি সাফার বান্ধবী, যে কিনা আকাশের ছোট বোন। ওর পরিবার সম্পর্কে আমি জানি না এমন কিছুই নেই। তাহলে তুই আমাকে বলিসনি কেন? বলে কি হবে? ভালো যদি বাসারই হতো তাহলে এমন ধারা আচরণ করতি না। তাছাড়া ভাইয়া আমাকে বারণ করেছে। প্রীতি তো শব্দ করে কান্না করে দেয়। আচ্ছা হয়েছে, এখন কেঁদে আর কোনো ফায়দা নেই। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর খেয়ে নিস। আমি চললাম, অনেকটা সময় হয়েছে আমি এসেছি, যাওয়া দরকার এখন আমার। সামিরা চলে যায়। প্রীতির মুখে পানি ছিটা দিয়ে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে এসে দেখে তার বাবা সামনে দাঁড়িয়ে আছে। তিনি কোনো কথা ছাড়াই ঠাস করে প্রীতির গালের মধ্যে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। প্রীতি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর বাবার দিকে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে। আমি তোর আর সামিরার কথা শুনে ফেলেছি। আমি শিওর যে আকাশ কিছুই করেনি, তুই কিছু একটা করেছিস যার ফলে সে চলে গিয়েছে। কি করেছিস সত্যি করে বল, না হয় কিন্তু ভুলে যাব তুই আমার মেয়ে।
বাবা তুমি ঠিকই ধরেছ, আকাশের কোনো দোষ নেই, সবটা আমিই করেছি। কারণ ওকে কেন জানি আমার সহ্য হতো না। ওর জন্য সবার কাছে আমি ছোট হয়ে যাচ্ছিলাম দিন দিন। তোমরাও ওকে আমার থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলে। যেখানে তোমার সম্পত্তি আমি পাওয়ার কথা, সেখানে তুমি তার নামে করে দিয়েছো। এইসব আমি মানতে পারছিলাম না, তাই ওকে ডিভোর্স দিয়ে সমস্ত কিছু নিজের নামে করে নিয়েছি। আর তোমাদের মিথ্যা বলেছি যে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চায়। প্রীতি, তুই কতটা নিকৃষ্ট হয়ে এমন ধারা কাজ করতে পারিস? তোকে তো নিজের মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। যেই ছেলে চাইলেই আমাদের থেকে আরো বহু উচ্চ ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে পারত, সে তা না করে শুধু আমার কথায় তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেই ছেলের সাথে তুই এমন ধারা আচরণ করলি। আরে ওর কথা না হয় বাদই দিলাম, কিন্তু ওর বাবার যে একটা নাম ডাকাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের জিএস, তোর বাবার তো সেটাও নাই। তুই ওই রকম একটা সোনার টুকরা ছেলেকে ঠুকরে দিলি। শুনে রাখ, তোকে একটা কথা বলে রাখি, তোর কপালে সুখ নাই। তোর অনেক পস্তাতে হবে তোর কৃতকর্মের জন্য। আর আজ থেকে আমি ভুলে যাব যে প্রীতি নামক কোনো মেয়ে ছিল আমার। তিনি এটা বলে প্রীতির রুম থেকে বের হয়ে আসে। হাউমাউ করে কান্না শুরু করে দেয় প্রীতি ওর বাবার কথা শুনে। কিন্তু তার ভিতরটা কেমন যেন হয়ে আছে। সবাই ওর থেকে আকাশকে বেশি পাত্তা দিচ্ছিল, তাই সে এমন ধারা কর্মকাণ্ড করে ফেলেছে। আবার ভিতরে এটাও কাজ করছে যে এত টাকা পয়সার মালিক হওয়ার পরও কখনো তা নিয়ে বড়াই করেনি। আল্লাহ, এখন কি করব আমি? আমার যে কোনো কিছুই মাথায় কাজ করছে না। তবে আমি সবার উপরে থাকবো, আমার থেকে বেশি গুরুত্ব কেউ কাউকে দিতে পারবে না। সেই জন্যই তো এমনটা করেছি। সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই, চার দেওয়ালের মাঝে নিজেকে বন্দি করে রেখেছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসছে না। চোখ থেকে ঘুম নামক শব্দটা যেন উধাও হয়ে গিয়েছে। তখনই তার চোখের সামনে ভেসে ওঠে যে সে আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে শুয়ে আছে। তার খুব ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে ঘুমোতে যেতে। কখন যে লোকটাকে জড়িয়ে ধরার মতো বদ অভ্যাস হয়ে গিয়েছে সে নিজেও জানে না। একা ঘুমোতে ভয় করত, কিন্তু সেই ভয় কখন যে ওকে জড়িয়ে ধরায় কনভার্ট হয়ে গিয়েছে তা নিজেরও অজানা। চোখের কোণ বেয়ে পানি বেয়ে পড়ছে। নিজেই নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা লোকটাকে কি আমার চাই? ওকে ছাড়া যে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। তার মানে ওকে চাই আমার। হ্যাঁ, আমি কাল সকালেই ওর কাছে ফিরে যাব। কিন্তু সে কি আমায় মেনে নিবে? আবার কি সেই আগের মতন করে ভালোবাসবে? কলিজাটা ছিঁড়ে যাচ্ছে একদম মানুষটার জন্য। যত যাই হোক, এবার আর মানুষটাকে কোনো কষ্ট দিব না। মানুষটাকে নিজের করে আগলে রাখবো। মানুষটার বুকের মধ্যেই যে আমার শেষ ঠিকানা। মরে গেলেও মানুষটার বুকের মধ্যে মাথা রেখে মরতে চাই। এসব ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গিয়েছে সে নিজেও জানে না। না, আর ঘুমাবে না সে। উঠে গিয়ে উজু করে নেয়। তারপর এসে সোজা যায় নামাজ নিয়ে রবের হাজিরা দিতে বসে যায়। নামাজ শেষ করে খোদার কাছে একটাই আবদার করে, আল্লাহ, আকাশকে তুমি তার কাছে ফিরিয়ে দাও। লোকটাকে যে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে সে। তারপর রেডি হয়ে নেয়। একটা কাগজে ছোট্ট করে 2 শব্দের একটা ওয়ার্ড লিখে ডাইনিং টেবিলের উপরে রেখে সে ঘর থেকে বের হয়ে পড়ে। সামিরাকে ফোন দিয়ে সাথে নিয়ে নেয়। সকালবেলায় প্রীতির আম্মু নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখবে, এমন সময় একটা সাদা কাগজ চোখে পড়ে। তখন তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখে। মা, আমি আকাশের কাছে চলে যাচ্ছি। জানি না সে আমায় মেনে নেবে কিনা। যদি মেনে নেয় তাহলে ওর সাথেই ঘরে ফিরবো, আর যদি মেনে না নেয় তাহলে এই মুখ আর কখনো কাউকে দেখাবো না। দূরে কোথাও চলে যাব। এমন কিছু দেখতে পেয়ে প্রীতির আম্মু দৌড়ে গিয়ে প্রীতির আব্বুকে কাগজটা দেখায়। প্রীতির আব্বু কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়ে যা করেছে, তারপর ভালো খারাপ আর কিছুই মাথায় আসছে না। প্রীতির বাবা, কি হয়েছে? আকাশ তো আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রীতির জন্য পারেনি। তাহলে এমন খারাপ ছেলের প্রতি প্রীতির এমন ধারা উদ্যোগ নিল কি করে? সমস্ত কিছুর পিছনে যে প্রীতির হাত সেটা ওর আম্মু জানে না। আকাশকে খারাপ বলো না, ওর নামে বাজে কথা বললেও পাপ হবে। এসব কিছুর পিছনে তোমার মেয়ের হাত ছিল, আকাশের কোনো দোষ নেই। মানে কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলেছি। তারপর সমস্তটা বলে। প্রীতির সম্পর্কে এত কিছু শুনতে পাবে তিনি কখনো কল্পনা করেনি। কিন্তু এখন মেয়ে যে ওর কাছে চলে গিয়েছে, সে যদি মেনে না নেয় তাহলে তো মেয়ে উল্টোপাল্টা কিছু করে বসবে। জানি না আমি কিছু তোমার মেয়ের ব্যাপারে, তবে তোমার মেয়ের শিক্ষা হওয়া উচিত।
অন্যদিকে আকাশেরও রাতে ঘুম হয়নি। সে মেয়েটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু মেয়েটা তার ভালোবাসার মূল্য এভাবে দিয়েছে, সেটা ভাবতেই তার কলিজা ফেটে যাচ্ছে। না, আর ভালোবাসবো না আমি তোমাকে প্রীতি। যতটা ভালোবাসতাম এখন তার থেকে কয়েক গুণ বেশি ঘৃণা করব। আকাশের পরিবারের সবাই মিলে একত্রে নাস্তা করতে বসে সকালবেলায়। এমন সময় কেউ একজন কলিং বেল বাজায়। সাপা, একটু দেখ তো কে এসেছে। আচ্ছা আম্মু, দেখছি। সে দরজা খুলে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই যে, কে আপনি? প্লিজ আকাশকে একটু ডেকে দাও, আমি ওর সাথে দেখা করব, কথা বলবো। সাপা, কে এসেছে? আম্মু, চিনি না আমি। একটা মেয়ে এসেছে, বলছে ভাইয়াকে ডেকে দিতে। ওকে, দাঁড়াও আম্মু, আমি দেখছি কে আবার এত সকাল সকাল আমার খোঁজ করতে এসেছে। সে দরজার কাছে গিয়ে প্রীতিকে দেখতে পায়। প্রীতিকে দেখে তো তার চোখ জোড়া কপালে উঠে গিয়েছে। এই মেয়ে এখানে কেন? ভাইয়া, কে এই মেয়ে? চিনি না আমি কে এই মেয়ে, ওকে চলে যেতে বল। বলে হেঁটে চলে আসতে যাবে, ঠিক তখনই প্রীতি পিছন থেকে আকাশের পা দুটো ঝাপটে ধরে। প্লিজ আকাশ, তুমি আমায় মাফ করে দাও। এই মেয়ে, পা ছাড়ো। না, আমি পা ছাড়বো না, তুমি আগে বলো আমায় মাফ করে দিয়েছো। এই মেয়ে, পা ছাড়তে বলেছি না। বলে ঝাটকা দিয়ে প্রীতির থেকে পা ছাড়িয়ে নেয়। কি সমস্যা তোর? হ্যাঁ, এখানে কেন এসেছিস? এত অপমান করার পরেও কি মন ভরেনি? না আরও বাকি আছে অপমান করা? প্লিজ আমায় ভুল বুঝো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তার জন্য অনুতপ্ত। রাগ তোর অনুতপ্ত তোর কাছে, তোর মতো মেয়ের দরকার নাই আমার। আকাশ, কি রে, কি হয়েছে? কে এই মেয়ে? বলে আকাশের আম্মু ডাইনিং টেবিল ছেড়ে উঠে আসে। আম্মু হবে কেউ, প্লিজ ওকে চলে যেতে বলো, না হয় আমি কিন্তু এখন ওকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আরে বাবা, তুই এত রাগছিস কেন? এই মেয়ে, তুমি কে? আমি আপনার ছেলের বউ। কি? হ্যাঁ, আমি আপনার ছেলের বউ। সে আমার উপরে রাগ করে আমায় ফেলে রেখে চলে এসেছে। আম্মু প্লিজ, আপনারা আমাকে ফিরিয়ে দিয়েন না। আকাশ, ও যা বলছে তা কি ঠিক? হ্যাঁ আম্মু, কিন্তু ওর মতো অহংকারী মেয়ের চেহারাও আমি দেখতে চাই না। সে আমায় ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তুই বিয়ে করেছিস তা জানিও না, তার উপর নতুন বউ বাড়িতে এসেছে আর তুই তাকে তাড়িয়ে দিচ্ছিস? আম্মু, কিসের নতুন বউ? ওর মতন মেয়ে কারোর বউ হওয়ার যোগ্যতা রাখে না। বলে প্রীতিকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ঘরের বাইরে ফেলে রেখে আসে আর ভিতর থেকে দরজা আটকে দেয়। প্রীতি মাটির উপরে বসে ছোট বাচ্চার মতো নাক টেনে টেনে কান্না করছে আর বলছে, আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমায় মাফ করে দাও। আমি আর কখনো কোনো দিন এমন ধারা আচরণ করব না তোমার সাথে। কি শুনে কার কথা? দরজা আটকে দিয়েছে আকাশ। যা এবার কেঁদে কেটে মর। এই জন্যই বলে সময় থাকতে তার মূল্য দিতে হয়, না হয় সময়ের চাকা উল্টো ঘুরে গেলে তখন কেঁদে কেটেও লাভ হয় না। মাত্র বসেছিল আকাশ যে নাস্তা করবে, কিন্তু এখন নাস্তা করার মুডটাই চলে গিয়েছে। নাস্তা না করে নিজের রুমে চলে যায় আকাশ। এদিকে প্রীতির কান্না যেন আকাশের আম্মুর কলিজা ছিদ্র করে দিচ্ছে। তিনি দরজা খুলে প্রীতিকে ঘরে নিয়ে আসে। এই মেয়ে, এভাবে কাঁদছিস কেন? প্লিজ কান্না থামা, লক্ষ্মী মামুনি না আমার? আকাশ, আমাকে কখনো মাফ করবে না? ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি। যখন সময় ছিল তখন আমি তাকে অবহেলা করেছি, আর এখন তার মূল্য দিতে হচ্ছে আমাকে। আমার আকাশকে চাই, আপনারা প্লিজ আমার আকাশকে এনে দেন। প্রীতির কান্নার গতিবেগ আরও বেড়ে গেছে। এই মেয়ে, কান্না থামাতে বলছি না তোকে? রেগে গেলে ভয়ে চুপ হয়ে যায় আকাশের আম্মুর ধমক শুনে। একদম কান্না করবি না, তোর বর তো তোরই আছে, আর তোদের মাঝে কি হয়েছে জানি না, তবে তোকে আমার বউ হিসেবে খুব পছন্দ হয়েছে। আমি চাই তোরা দুজন সংসার কর। আন্টি, আকাশ আমার উপর খুব রেগে আছে, সে আমার সাথে সংসার করবে না। এই মেয়ে, আন্টি কি রে? আম্মু বল। আম্মু, আকাশ আমার উপরে খুব রেগে আছে, সে আমার সাথে সংসার করবে না। শোন মা, তোকে একটা কথা বলি, আমার ছেলেটা একদম সাদাসিধে, ওর রাগ বেশিক্ষণ থাকে না। তুই হয়তো অনেক বড় কিছু করেছিস, তাই সে রাগ করে আছে। এখন তোর কাজ হচ্ছে ওর রাগ ভাঙানো, তাহলে দেখবি সমস্ত কিছু আগের মতো হয়ে গেছে। আম্মু খুব রেগে আছে আমার উপরে, সে কিভাবে ভাঙাবো আমি ওর রাগ? এই বোকা মেয়ে, সেটাও কি আমাকেই বলে দিতে হবে? ভালোবাসা দিয়ে ওর মন জয় করে নিবি। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা করলে চলবে না, তোকে পারতে হবে। আর সাপা, শোন, ওর ব্যাগটা নিয়ে আকাশের রুমে রেখে আয়। আকাশ কিছু বললে বলবি আমি বলেছি। আচ্ছা আম্মু। আর ভাবি যান, শোনেন, ভাইকে একা জয় করে নিলেই হবে না, তার ছোট বোনকেও জয় করতে হবে। মাথায় থাকে যেন, ভাইয়ার মতো করে
আমাকেও ভালোবাসতে হবে, তাহলে আমি সাহায্য করব ভাইয়ার রাগ ভাঙাতে। আচ্ছা বাসবো। সাফা প্রীতির ব্যাগটা নিয়ে আকাশের রুমে রেখে আসে। ব্যাগটা রেখে যখন আসতে যাবে তখনই কি রে, ওই মেয়ের ব্যাগ আমার রুমে কেন? আর সে এখনো বিদায় হয়নি? আম্মু বলেছে তোর রুমে রাখতে ভাবির ব্যাগ, আর বিদায় কেন হবে? আমাদের ভাবি বলে কথা, আমরাও চাই তুই তাকে মেনে নে। ইম্পসিবল, কখনোই না। ওই মেয়েকে আমি কখনোই মেনে নিব না। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর বলিস না, সময় হলে ঠিকই মেনে নিবি, শুধু সময়ের অপেক্ষায়। এই সাফা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার বোন হয়ে ওর পক্ষ নিচ্ছিস? মাথা কেন খারাপ হবে, যা সত্যি তাই বললাম। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর ওই মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে কে? এই এই তুই আমার উপরে রাখছিস কেন? আম্মুর উপরে গিয়ে রাখ দেখা। আমি তো রাখিনি, আম্মু রেখেছে ওকে। আচ্ছা থাক তুই, আমি যাচ্ছি। রাগে পিত্তি ফেটে যাচ্ছে আকাশের। আম্মুর কি খেয়ে দিয়ে কাজ নেই যে এমন একটা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে? উনি কি জানে যে এই মেয়ে তার সাথে কত খারাপ আচরণ করেছে? না, ওই মেয়েকে সে কখনোই মানবে না। সবাই মেনে নিলেও সে মানবে না। দরকার হয় ঘর ছেড়ে চলে যাবে। আবার রাতের বেলায় শুয়ে শুয়ে ফোন টিপছে। এমন সময় দরজার পাশে একটা ছায়ামূর্তি চোখে পড়ল। এই কে ওখানে? গলার আওয়াজ শুনতেই ছায়া মূর্তিটা গায়েব। ধুর, আমার ভুল হবে হয়তো, কিন্তু না, একটু পর আবার লক্ষ্য করলাম ছায়া মূর্তিটা আগের জায়গাটায় দাঁড়িয়ে আছে। এবার আমি শিওর যে এখানে কোনো মানুষ দাঁড়িয়েছিল আগেরবারও। এবার আর কোনো আওয়াজ করলাম না, চুপচাপ বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি প্রীতি দাঁড়িয়ে আছে। এই তুই এখানে কি করছিস? আর তুই এখনও এ বাড়িতে কেন? প্রীতির সাথে সাথেই আকাশের পায়ে পড়ে গেল। আকাশ প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার সাথে ওইরূপ আচরণ করব না। এই পাছাড় তুই, তোকে পড়া শেষ আমার। যে মানুষকে সম্মান দিতে জানে না সে মাপ চাওয়াই বেকার। সত্যি বলছি আমি আর কখনো এমন করব না, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। এই দেখ, তোর ফালতু ড্রামাগুলো দেখতে একদম ইচ্ছে করছে না, পাছাড়। আর তুই তোর মতো থাক, কারণ আম্মু যেহেতু তোকে ঘরে ঢুকিয়েছে ওনার উপরে আমি আর কিছু বলতে পারবো না। আকাশ তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও, তাও তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটাতে চাই। এই তোকে একবার বলেছি যে কথা কানে যায় না। তোর মতো থার্ড ক্লাস মেয়ের এই সমস্ত ফালতু ড্রামাগুলো দেখতে আমার একদমই ইচ্ছে করছে না, পাছাড় তুই। বলে জোর করে পা ছাড়িয়ে নিয়ে রুমে চলে যায়। প্রীতিও তার পিছনে পিছনে রুমে যায়। সেও নাছর বান্দা, যত যাই হোক না কেন সে হাল ছাড়বে না। তুই আবারও আমার পিছনে পিছনে রুমে এসেছিস, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভালো চাস তো রুম থেকে চলে যা বলছি। না আমি যাব না বলেছি, আর তুই কি খারাপ করবি আমার সাথে? বলে আকাশকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়। প্রীতির এইরূপ আচরণ দেখে আকাশ তো পুরা থ। তুই আমার খারাপ করবি তাই না? এবার দেখ আমি তোর কি করি। বলে আকাশকে শক্ত করে খাটের সাথে চেপে ধরে আর আকাশের কপালে গালে ইচ্ছামতো চুমু খেতে আরম্ভ করে সে। নড়াচড়া করারও শক্তি পাচ্ছি না আমি। মেয়েটা আমায় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে খাটের সাথে। না হয় আমার সাথে পেরে ওঠার কথা না, তার থেকে বড় কথা সে আমার উপরে, তাই বেশি ফোর্স করতে পারছি না। এই বদমাইশ ছেলে, তুই কি আমায় এখনো মেনে নিবি না? না, তোমাকে আমি কখনোই মেনে নিব না। প্লিজ ছেড়ে দাও আমাকে। ওকে, তোর মানতে হবে না, আর ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না, এখনো তো অনেক কিছু করা বাকি। এই কি করবা তুমি? কি করব দাঁড়াও দেখাচ্ছি। বলে আকাশের ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। আকাশ কেমন যেন পাগল হয়ে গিয়েছে প্রীতির উষ্ণ ঠোঁটের স্পর্শে। সেও নিজের শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। প্রীতি একদম নেশাক্ত করে দিয়েছে তাকে। এই মেয়ে দ্বারা তুই আমাকে জোর করে কিস করেছিস তাই না? এবার দেখ আমি কি করি। সে একদম পুরোপুরিভাবে ডুবে যায় প্রীতির নেশায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে প্রীতি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি রে, এই মেয়ে তাকে জড়িয়ে ধরেছে কখন? তখনই মনে পড়ল গতকাল রাতের কথা। রাতে তাদের দুজনের মাঝে সমস্ত কিছু হয়েছে। সে মাথায় হাত দিয়ে ফেলে। আল্লাহ, এটা কি করলাম আমি? সে না আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, তারপরও এমন ধারা কাজ কিভাবে করলাম আমি ওর সাথে? না, ওকে ডাক দেওয়া দরকার। এই প্রীতি ওঠো। আর একটু ঘুমাতে দাও না প্লিজ। কিসের ঘুম? উঠ তুই, একদম কানের নিচে লাগাই দিব এখন যদি ঘুম থেকে না উঠোস। আকাশের ধমক শুনে প্রীতি ধরফর করে বিছানা ছেড়ে উঠে পড়ে। এই কি হয়েছে, এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে জানিস না? তুই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিস, তারপরেও কেন আমায় এইসবে ইনভলভ করলি? আমি মানি না সেই ডিভোর্স, আমি তোমাকে চাই ব্যাস।
তুই মানা আর না মানা দিয়ে কিচ্ছু আসে জানা। আমি মানি তোর আর আমার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, সো আজকের পর তুই আমার ধারে কাছেও আসবি না। বলে ওকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয়। ছি, কীভাবে করলাম আমি ওর সাথে এমন ধারা কাজ, কিভাবে মায়া করে ফেলেছে সে আমায় এক রাতের মধ্যে, যার মায়া থেকে বেঁচে উঠতে পারিনি আমি। না, এটা অন্যায় করেছি আমি। আজকের পর ওর ছায়া পর্যন্ত পারাবো না আমি, স্পর্শ করা তো দূরে থাক। দরজার অপর পাশে দাঁড়িয়ে প্রীতি অঝরে কান্না করছে। কাল রাতের পর আকাশ তার সাথে এমন ধারা আচরণ করবে সে ভাবতেও পারেনি। সে ভেবেছে হয়তো ওকে নিজের সতীত্ব দিয়ে হলেও আপন করে নিবে, কিন্তু সে ভুল ছিল। মানুষটা কি করলে তাকে আবার আপন করে নিবে? নিজের ভুলের জন্য যে মানুষটাকে হারাতে চলেছি, সেই মানুষটা যে আমায় বুকে নিয়ে ঘুমাতো, সে আজ টেনে হিচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে। হে আল্লাহ, তুমি আমায় পথ দেখিয়ে দাও, আমি আর পারছি না এভাবে থাকতে। চোখের পানিগুলো মুছে নিচে চলে যায়। কি রে, কেমন কাটলো রাত তোদের? আকাশ কিছু বলেনি তো? না আম্মু, কিচ্ছু বলেনি। আর রাত অনেক ভালো কেটেছে আম্মু। শোন, আস্তে আস্তে সব কিছু আগের মতো হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধারণ কর মা। একদিনেই তো আর সব আগের মতো হয়ে যাবে না, একটু সময় লাগবে। আর ধৈর্য ধরলে তার ফল পাওয়াই যায়। হ্যাঁ আম্মু। অপরদিকে আকাশ এখনো নিজেকে নর্মাল করতে পারছে না। নিজের ভিতরে কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছে। তবে একটা জিনিস, প্রীতিকে কিন্তু সে এখনো ডিভোর্স দেয়নি। যদিও প্রীতি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, কিন্তু আকাশ তা করেনি। দিন পেরিয়ে চলেছে, আকাশ সে আগের জায়গাতেই আটকে আছে। সে প্রীতিকে কখনোই ক্ষমা করবে না। প্রীতিও তার প্রচেষ্টা চালাচ্ছে, সেও হেরে যাওয়ার মতো মানুষ নয়। সে আকাশকে তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে পিছনের সমস্ত অতীত। কিন্তু আকাশের রাগ কোনোভাবেই ভাঙাতে পারছে না সে। আকাশ তো প্রীতিকে তার ধারে কাছেও ঘেঁষতে দেয় না। কিন্তু রাতের বেলায় দুজনে একই রুমে থাকে, মাঝে বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডারের মতো কোল বালিশ দিয়ে। কিন্তু কে মানে সেই বর্ডার? আকাশ ঘুমিয়ে গেলে প্রীতি কোল বালিশটা সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আবার সকালবেলায় আকাশ ঘুম থেকে ওঠার আগে প্রীতি তাকে ছেড়ে দেয়। একদিন সকালবেলায় প্রীতির মা বাবা প্রীতিকে দেখতে আসে। প্রীতি আগের চাইতে অনেকটা শুকিয়ে গেছে। তারা প্রীতির চেহারা দেখেই বুঝে ফেলে যে তাদের মধ্যে কোনো কিছুই ভালো চলছে না। প্রীতি, তোকে একটা কথা বলি, আজ তোর ভুলের জন্যই তোর এমন হয়েছে। চুপ করে আছে প্রীতি বাবার কথা শুনে। কি বলবে? যা সত্যি তাই বলেছে। কিন্তু নিজের শরীরের তো খেয়াল রাখবি নাকি? ভুল করেছিস সেটা মানলাম, কিন্তু নিজের শরীরের এমন হাল করেছিস কেন? জানিস তোর উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু তোকে এখন দেখার পর সমস্ত রাগ পানি হয়ে গিয়েছে। মারে চল তুই আমাদের সাথে, তোর আর এখানে থাকতে হবে না। আর জামাইকে আমি বুঝিয়ে বলবো, সে যেন আবার তোকে মেনে নেয়। বাবা, তার আর কোনো প্রয়োজন নেই। আকাশ কখনোই আর আগের মতো করে আমায় ভালোবাসবে না। তুমি যতই মিনতি করে করো না কেন, কাজ হবে না। কারণ একবার মানুষের মন থেকে উঠে গেলে পরবর্তীতে তাকে জায়গা দেওয়া অনেক কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর আমি মরি বা বাঁচি, কিন্তু এই বাড়ি আমি ছাড়বো না। যতদিন হায়াত আছে এ বাড়িতেই থাকবো, আর আকাশকে মানানোর চেষ্টা করব। মারে বিশ্বাস কর, তোর চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পাচ্ছি আমি। সেদিন হয়তো রাগের বশে তোকে অনেকগুলো কথা শুনিয়েছি, কিন্তু আজ মন থেকে তোকে দোয়া করব আকাশ যেন তোকে আবার মেনে নেয় আর আগের মতো করে ভালোবাসে। হ্যাঁ, এটাই করো। সারাদিন থেকে বিকাল বেলায় তিনারা নিজেদের বাড়িতে ফিরে যান। তিনারা থাকাকালীন সময়ে আকাশ তাদেরকে বাবা মায়ের মতোই সম্মান করেছে। বিগত কিছুদিন ধরে প্রীতি লক্ষ্য করছে তার সাথে কেমন যেন অদ্ভুত ধরনের কিছু একটা ঘটছে। সে অনুভব করে সে মা হতে চলেছে। তার খুব ইচ্ছে করছে আকাশকে বলতে যে আকাশ, আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে, এবার তো তুমি আমায় মেনে নাও। কিন্তু না, সে ভালো করেই জানে যে আকাশ তাকে মেনে নেবে না, যত যাই বলুক না কেন। তাই সে বিষয়টা নিজের ভিতরে দমিয়ে রাখে। প্রীতি দিন দিন কেমন যেন দুর্বল হয়ে পড়ছে। এখন আর আগের মতন আকাশকে বিরক্ত করে না, কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। আগে তো আকাশকে হাজার রকমভাবে মানানোর চেষ্টা করত, সব সময় ওর কেয়ার করত, কোনো দিকে যেন কমতি না থাকে। কিন্তু এখন আর সেই রকম কিছুই করে না। আর করবেই বা কী করে? সে নিজের কেয়ারেই ঠিকমতো করতে পারছে না। ইদানিং প্রীতি যেন কেমন নীরব হয়ে গিয়েছে। আচ্ছা, মেয়েটার কিছু হলো না তো? মেয়েটা আগে সবসময় আমার পিছে পিছে পড়ে থাকতো, সবসময় আমার দেখাশোনা করতো, কিন্তু এখন কেমন যেন এক ধরনের হয়ে গিয়েছে। সে কি জানে না যে তাকে নিয়ে যেই খাত ছিল সেটা ভালোবাসা দিয়ে অনেক আগেই সে পূরণ করে দিয়েছে? না, ওর সাথে আবার আগের মতো হয়ে যাব। খুব ভালোবাসবো মেয়েটাকে, একদম শুরুতে যেমন বেসেছিলাম ঠিক তেমন করেই ভালোবাসবো। কিন্তু শুরুটা করবো কিভাবে?
সমস্ত কিছুই যে গুলিয়ে ফেলেছি। আর ওকে ইগনোর করতে করতে কেমন যেন একটা সংকোচ বোধ চলে এসেছে নিজের মধ্যে। না সময় করে বলে দিব যে ওকেও আমি ভালোবাসি, আর সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চাই তোমার সাথে পথ চলা। একদিন রাতের বেলায় সবাই মিলে খেতে বসেছে। প্রীতিও ওদের সাথে খেতে বসেছে। সে প্লেটে খাবার নিয়ে না খেয়ে সেটা হাত দিয়ে নাড়াচাড়া করছে। এই মেয়ে না খেয়ে বসে আছো কেন? কোনো কথা নাই। আকাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে নজরটা নিচে নামিয়ে ফেললো। একদম খেতে ইচ্ছে করছে না তার। খাবার যেন পেটে দিয়েই ঢুকছে না। মুখটা পুরো তেতো হয়ে আছে। যা খাচ্ছে তাই যেন বিষের মতো মনে হচ্ছে। প্রীতির এমন আচরণ দেখে বুঝতে বাকি রইল না যে মেয়েটার কিছু একটা হয়েছে। ওর অসহায় চাহনিটা কিছু একটা ইঙ্গিত করছে আমায়। কোনো কথা না বলে ওর সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে নিলাম। আকাশের এমন কর্মকাণ্ড দেখে প্রীতি থ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। অনেক সময় ধরে দেখছি খাবার না খেয়ে খালি খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছো। তোমার আর খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। বলে খাবারের একটা লোকমা প্রীতির মুখের সামনে ধরে। এখনই চোখের কোণ বেয়ে পানি পড়বে অবস্থা। লোকটা আমায় খাইয়ে দিবে সেটা বিশ্বাস এই হচ্ছে না। কোনো কথা না বলে ওর হাত থেকে খাবারের লোকমাটা খেয়ে নিলাম। এখন কেমন যেন আর তেতো লাগছে না। পুরোটা খাবার সে আমায় নিজ হাতে খাইয়ে দিয়েছে। ভিতরটা খুশিতে ভরে উঠছে। খাবার শেষ করে উঠতে যাব এমন সময় শাশুড়ি আম্মা। প্রীতি বসো, সবার সাথে একটু কথা আছে। সবার খাওয়া শেষ হোক। আচ্ছা আম্মু। কিছুক্ষণ পর সবার তো খাওয়া শেষ, তাহলে এবার বলি। আমি চাচ্ছিলাম আমার পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যাব। আকাশ কি বলিস, কেমন হবে? হ্যাঁ আম্মু, অনেক ভালো হবে। অনেক দিন হয়েছে যে সবাই মিলে ঘুরতে যাওয়া হয় না। আচ্ছা, তাহলে কাল আমরা সবাই মিলে পাহাড়ি এলাকায় ঘুরতে যাব। সবাই রেডি হয়ে থেকো। সকলেই মত পোষণ করে। এদিকে ভিতরে ভিতরে আকাশ তো সেই খুশি, কারণ সে এমন একটা সুন্দর প্লেস খুঁজছিল যেখানে সে প্রীতিকে প্রপোজ করতে পারবে। সেটা বাসায়ও করা যেত, কিন্তু সে চেয়েছিল সুন্দর কোনো প্লেসে প্রীতিকে প্রপোজ করবে। যাক, তাহলে হয়েই গেল। পরের দিন সকালবেলায় পরিবারের সকলে মিলে ঘুরতে বের হয়। সবাই তো সেই খুশি, সবাই হই হুল্লোড় করছে। কিন্তু প্রীতি চুপচাপ বসে আছে। প্রীতিকে এমন অবস্থায় দেখে আকাশের ভিতরটা কেমন যেন খা খা করছে। সে শক্ত করে প্রীতির হাতটা চেপে ধরে, আর কেউ না দেখে মতো করে একটা চুমু এঁকে দেয় প্রীতির গালে। চোখগুলো বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, লোকটার আবার কি হলো? লোকটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। দুদিন ধরে নিজ থেকেই কথা বলছে। বিষয়টা কেমন যেন খটকা লাগছে প্রীতির। লোকটা কি আগের মতো করে আবার ভালোবেসে ফেলেছে নাকি তাকে? গাড়ি গন্তব্যে চলে এসেছে। গাড়ি থেকে নেমে সবাই তো খুশিতে আত্মহারা, কারণ ইয়া বড় বড় পাহাড়। সারাটা সকাল ঘুমিয়েছে সবাই। প্রায় 2টা বাজতে চললো, তাই সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকেছে খাবার খাওয়ার জন্য। পরে আবার ঘুরতে বের হবে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের আশেপাশে ঘুরে ঘুরে দেখছে সবাই। এমন সময় একটা ফোন আসে। পকেট থেকে ফোনটা বের করে দেখে নিলয় ফোন করেছে, যে আকাশের ছোটকালের বন্ধু। কি রে, কি খবর তোর? কি মনে করে ফোন দিলি? আরে বেটা, ফোন দিতে কোনো উদ্দেশ্য লাগে নাকি? আরে না, তা না। আজ অনেক দিন পর ফোন দিলি। লেগে গেল নিলয়ের সাথে কথা বলায়। কথা বলতে বলতে কখন যে রেস্তোরাঁর গণ্ডি পেরিয়ে রাস্তায় উঠে পড়েছে সেটা নিজেও বলতে পারবে না। এমন সময় কোথা থেকে যেন একটা বড় গাড়ি আকাশের দিকে তেড়ে আসে। সেই দিকে কোনো খেয়ালই নেই তার। সে আপন মনে কথা বলেই চলেছে, কিন্তু জিনিসটা প্রীতির চোখ এড়ালো না। হঠাৎ কেউ একজন আকাশকে ধাক্কা দিয়ে রোডের সাইডে ফেলে দিল। কি হলো কিছুই যেন বুঝলো না আকাশ। শুধু এটুকু দেখেছি, একটা বড় গাড়ি খুব দ্রুত গতিতে ট্রেনে চলে গেল। মাটি থেকে উঠে দাঁড়াতেই পাশে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসে। মিনিটের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে সেখানে। তাদের মাঝে সাফাকেও দেখতে পেলাম। সাফাকে দেখতে পেয়ে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। তাড়াতাড়ি করে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি প্রীতি মাটির মধ্যে পড়ে আছে, আর আশেপাশের জায়গাটা পুরো রক্তে লাল হয়ে আছে। তার মানে প্রীতি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, আর সে নিজে গাড়ির নিচে চাপা পড়েছে। প্রীতির এই অবস্থা দেখে আমার দুনিয়াদারি যেন মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। প্রীতি বলে সজোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললাম। আজ 3 দিন পর জ্ঞান ফিরে এসেছে আকাশের। জ্ঞান ফেরার পর প্রীতিকে কোথাও দেখতে পাচ্ছে না আকাশ। পাশেই তাকিয়ে দেখে একজন নার্স দাঁড়িয়ে আছে। এই যে নার্স, আপনি আমার প্রীতিকে দেখেছেন? সে কোথায়? আপনি প্লিজ ওকে একটু ডেকে দিন না।
নার্স কেবিন থেকে বের হয়। এই যে আপনাদের মধ্যে প্রীতিকে, প্রীতি তিনি একটু ভেতরে আসুন। তারপর আকাশের আম্মু প্রীতির কেবিনে চলে গেল। ডাক্তারকে বলে প্রীতিকে আকাশের কেবিনে নিয়ে গেল। প্রীতিকে দেখে আকাশ হুড়মুড় করে প্রীতির গালে মুখে চুমু দিতে লাগলো এবং তাদের ঘরে আলো ফুটে আসলো ছোট্ট একটা মেয়ে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আমাদের গল্পগুলো